তাহলে আজকে লগ্ন হচ্ছে কর্কট। গুরুজি একটু কুশল বিনিময় সবার সঙ্গে করতে লাগেন 3 মিনিট, অনলি 3 মিনিট, তারপরে ক্লাস শুরু হবে। আজকে কিন্তু আমার লগ্ন, আমি না থাকলে হবে না। হ্যাঁ, মানে সবাইকে যারা আজকে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি এবং আপনারা আগামী দিনে প্রত্যেকেই বড় জ্যোতিষ হয়ে উঠুন এই কামনা করে আজকে আমি ক্লাস শুরু করছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। প্রথমেই আমি একটা কথা বলি যে কেশিপাল কোথায় গেল? কেশিপালকে একবার ডাকুন আমার সামনে। হ্যাঁ 3 মিনিট পর আসবে, 3 মিনিট পরে। আচ্ছা, প্রথম কথা, আজকে আমার ছাত্র হিসেবে কেশিপাল নিজেকে খুব গর্ব বলে মনে হচ্ছে। এই জন্যে যেভাবে প্রত্যেকটা লগ্নের তার বিভিন্ন ভাবের কি কি গ্রহ থাকলে কি কি সুফল দিবেন বা কেমন ফল দান করবেন, বিশেষ করে আজকে মকর লগ্ন সম্পর্কে শনির যেই দ্বাদশ ভাব বিচার করলেন, অত্যন্ত নির্ভুল এবং সঠিক বিচার। এখন আমার মনে প্রশ্ন জাগছে, আমি কি আর আপনাদের কাছে বিভিন্ন লগ্ন নিয়ে কিছু আলোচনা করব, নাকি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে অন্য কোনো চ্যাপ্টারে আমি যাব? আমার প্রশ্নটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার সন্তান তুল্য প্রিয় ছাত্র কেসি পাল আপনাদের সামনে মকর লগ্নের শনি সম্পর্কে যে কথাগুলো বলেছেন বা লগ্ন থেকে দ্বাদশ ভাবে শনির অবস্থান যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা সঠিক, তার সঠিক মূল্যায়ন করেছেন। কাজেই আমার বক্তব্য, যেহেতু লগ্নপতির দ্বাদশে অবস্থান ব্যাখ্যা করেছেন, হয়তো অন্যান্য গ্রহগুলো কিছু দরকার ছিল, তিনিও হয়তো সেগুলো সামান্য টাচ করে বেরিয়ে গেছেন। তবু আমার এক্ষেত্রে মনে হচ্ছে, আমি যে মিথুন লগ্ন মেষ লগ্ন থেকে আরম্ভ করেছি, গতদিন মিথুন লগ্নের মোটামুটি বৃহস্পতি পর্যন্ত লগ্নে থাকলে কি হবে, শুক্র শনি রাহু কেতুটা বাদ ছিল, সেটা আমার স্মরণ আছে। তা এই পোর্শন গুলো আমি আলোচনায় আসবো আগামী দিনে, নাকি এই চ্যাপ্টার থেকে বাদ দিয়ে আমি অন্য চ্যাপ্টারে যাব? সেটা কেশিপাল আসুক, আমি আলোচনা করে আমি এটা সিদ্ধান্ত নেব। কর্কট লগ্নই শুরু করেন। কর্কট লগ্নে বিভিন্ন গ্রহ আসলে পরে কি ফল দেয় এটা নিয়ে আলোচনা করেন। ওই গত সপ্তাহে যেটা আছে ওটা বাদ থাক না, ওটা আলোচনা করে দেবো, ওটা আলোচনা করে দেবো পরে পরে এটা পরে স্যার, মানে আচ্ছা কর্কট লগ্নের পরে যে সময়টা থাকবে ওই সময়টাতে ওই গত প্যাসেজটা নিয়ে নেবেন। আপনারা বইয়ে লেখা আছে দেখে নিন। কর্কট লগ্ন সম্পর্কে বলা আছে, জীব ভার্গবেন্দু সুত পাপ ভূ সুতাঙ্গী রসৌ শুভ এক এব গ্রহ সাক্ষাৎ ভূসুত যোগকারক নিয়ন্তার অভিসূতস্য। ওরে পাপিন মারক তথা পুলির সম্ভবস্বৈবং ফলান্নুক্তানি সুরিভি। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলেন স্যার। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখবেন স্যার। দেখা যায় স্যার, দেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা জি স্যার, দেখা যায়। ঠিক আছে। তাহলে কর্কট লগ্ন সম্পর্কে এইখানে কেশিপাল থাকলে ভালো হতো। গত সপ্তাহে বলি কেশিপাল গত সপ্তাহে ও বলল কি না যে আমার ভাগ্যভাবে বৃহস্পতি বসে আছেন, অথচ এমন অভাগা জীবন, এমন ছন্ন ছাড়া জীবন আমি কোথায় আর কোথাও দেখিনি। মোটামুটি সারমর্ম এইটাই, উনি এইটাই বলতে চাইলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভার্গবেন্দু সুত পাপ ভূ সুতাঙ্গী শুভ রস এক এবং গ্রহ সাক্ষাৎ ভূসুত যোগকারক
মাসের মানে দৈনিক নিহন্তা রবিসূতস্য মারকত্বেন লক্ষিতা আর কুলির সম্ভব শৈবম ফলান্নুক্তানি জন্মনি। অর্থাৎ ভার্গবেন্দু সুত পাপ ভৃগুপুত্র শুক্র এই লগ্নের পাপ। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ভার্গবেন্দু সুত পাপ ভৃগুপুত্র শুক্র এই লগ্নের পাপ। ভূ সুতাঙ্গী শুভ রস অঙ্গিরস পুত্র বৃহস্পতি এই লগ্নে শুভকারক গ্রহ। তাহলে শুক্র এই লগ্নের পাপ এবং অঙ্গিরস পুত্র বৃহস্পতির এই লগ্নে শুভকারক গ্রহ। এক এব গ্রহ সাক্ষাৎ ভূসুত রাজকারক বলে একমাত্র রাজ্যকারক গ্রহ এই লগ্নের কর্কট লগ্নের যে পঞ্চম দশমপতি বিদায় ভূসুত যোগকারক ভূমিপুত্র মঙ্গল এই লগ্নের রাজ্যকারক গ্রহ, কারণ তিনি পঞ্চম এবং দশমপতি এই লগ্নের। তাহলে শুক্র পাপ, বৃহস্পতি শুভ, মঙ্গল একাই রাজ্যকারক। নিয়ন্তা রবিসূতস্য মারকত্বেন লক্ষিতা এই লগ্নের রবিপুত্র শনি একমাত্র মারক গ্রহ, প্রধান মারক গ্রহ। একমাত্র মারক কেন বলবো, এখানে বুধ শুক্র তো মারক আছেন, তৎসত্ত্বেও শনি এই লগ্নের প্রধান মারক গ্রহ। কুলির সম্ভবিস্তৈবং ফলান্নুক্তানি সুরভি, এটাই কর্কট লগ্নের বিচার। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র এই লগ্নের পাপক গ্রহ, বৃহস্পতি এই লগ্নের শুভকারক গ্রহ, মঙ্গল এই লগ্নের পঞ্চম দশমপতি বলে একাই রাজ্যকারক গ্রহ, রবিপুত্র শনি প্রধান মারক। এর সাথে বুধ শুক্র মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবেন। এটাই কর্কট লগ্নের মূল তত্ত্ব। ক্লিয়ার হলো? বুঝতে পারলেন কি বললাম সব? মুজিবুর রহমান সাহেব আপনি আছেন লাইনে? আপনি অনেক এগুলো বুঝতে পারলেন? এখন একটু আপনাকে দরকার। মুজিবুর রহমান সাহেব নেই? আচ্ছা নেন গুরুজি। তাহলে মঙ্গলকে যোগকারক বলা হলো, বৃহস্পতি শুভকারক বললেন। মহর্ষি পরাশর বৃহস্পতিকে এই লগ্নের শুভকারক বললেন। ভাব রত্নাকর গ্রন্থে তিনি কেন শুভকারক বললেন না, তার ষষ্ঠপতিত্ব দোষ আছে। এই জন্যে ভাগ্যপতি হওয়া সত্ত্বেও তিনি যোগকারক হবেন না, এই কথাটা উল্লেখ করে গেলেন। কেসি তুমি কিন্তু বসবে, এটাই কিন্তু আজকে আলোচ্য বিষয়। কেন শুভকারক হলেন না বলে তার ষষ্ঠপতিত্ব দোষ আছে। মহর্ষি পরাশর বললেন কর্কট লগ্নের বৃহস্পতি শুভফলদাতা, কোথাও তিনি রাজযোগের কারক বললেন না। ভাব রচনাকর তার গ্রন্থে বললেন কর্কট লগ্নের বৃহস্পতি কোনো কাজই করেনি, অর্থাৎ কোনো শুভ ফল দিতেই পারেনি। ভাব রচনাকর বললেন। আমার দেবে কি করে? আমার তো তাই হবে যা বলেছি। বিভি রমন বললেন হতে পারেন বৃহস্পতি এই লগ্নের পাপ, হতে পারেন এই লগ্নের বৃহস্পতি অশুভ, ষষ্ঠপতিত্ব দোষ হেতু তার দেহ পীড়া, তার ভাগ্য বিপর্যয়, তার ইহগ্রস্ত হওয়ার যোগ, এগুলো হতেই পারে, কিন্তু তিনি ভাগ্যপতি। তাহলে তিনি নিশ্চিত শুভফল দেবেন যদি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট না হয়ে তিনি ভাগ্যভাবে অবস্থান করেন। ক্লিয়ার হয়ে গেল? বিভি রমনের মতে কর্কট লগ্নের বৃহস্পতি ভাগ্যভাবে দোষ যুক্ত না হয়ে যদি অবস্থান করেন নিশ্চিত ভাগ্যদানের সৌভাগ্যদানের কারণ হন। এই ব্যাপারে কোনো দ্বিমত বা কোনো সংশয় নেই। আমার বক্তব্য বহু আলোচনায় দেখেছি, বহু চর্চা করেছি, বহু কর্কট লগ্নের জাতক জাতিকাকে দেখেছি, কিন্তু 34-35 বছরের পর ভাগ্যোন্নতির কারণ হয়েছে আমি একটাও দেখিনি। অর্থাৎ 1 থেকে 34-35 বছর বয়স পর্যন্ত নানান ভাগ্যের বিড়ম্বনা, নানান ভাগ্যের উত্থান পতন মানুষটাকে যেন চালিত করছে, ঠোঁটকে নিয়ে বেড়াচ্ছে, তার দিকে চালিত করছে। এটা নয় ওটা, ওটা নয় সেটা, যেটাই ধরতে যাচ্ছে সেটাই ব্যর্থতা। কিন্তু 35-36 বছরের পর থেকে
এই বৃহস্পতি যদি ভাগ্যভাবে নির্দোষভাবে অবস্থান করেন, নিশ্চয়ই কর্কট লগ্নের পক্ষে রাজযোগের ফল দান করবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। এটা বিবি রমণের কথা, আমারও কথা তাই। বিবি রমণ বলেননি যে বাড়লে ভাগ্য বিপর্যয়, শত্রুহানি, দেহ কষ্ট, শত্রুযুক্ত দেহ কষ্ট, এটা কিন্তু বলেননি। আমি সংযোজন করলাম ওইখানটায় যে কর্কট লগ্নের ক্ষেত্রে 1 বছর থেকে তার 33-34 বছর বয়সের মধ্যে 100টি জাতক জাতিকার মধ্যে 99টি দেখেছি ওই 33-34 বছর বয়স পর্যন্ত ভাগ্য বিপর্যয়ের কারণ হয়েছেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। তাই মহর্ষি পরাশর কেবলমাত্র শুভ কারক বললেন, যোগ কারক বললেন, অর্থাৎ রাজযোগের কারক নয়। বাবার তুলনা বলে কোনো কাজই করবে না, কিন্তু সেটা তো কোনো কথা নয়। বিবি রমণ বললেন এই লগ্নের ভাগ্যভাবস্থ যদি বৃহস্পতি নির্দোষ, কোন পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট না হয়ে যদি ভাগ্যভাবে অবস্থান করেন, তাতে করে নিশ্চিত সুফলদানের কারণ হন। এখানে আমার একটা কথা বলার আছে। কেসি পালের লগ্নপতি, হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যালো, দেখতে পাচ্ছি। বলি কেসি পালের ভাগ্যবতী ভাগ্যভাবে বসে আছেন, কিন্তু তিনি বক্রী। তাহলে মিনে ভাগ্যবতী অবস্থান করে বক্রী হয়ে অবস্থান করছেন। তাহলে শুভ গ্রহ বক্রী হলে কি হয় না, তার আগিয়ে যাবার কথা, কিন্তু কি হচ্ছে, 10 পা আগাচ্ছে, 2 পাশে পেছচ্ছে, 2 পা 10 পা পেছচ্ছে, 5 পা এগিয়ে যাচ্ছে। এই যে কন্ট্রাডিকশন, এই যে তার তারতম্য, এই বক্রী হওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। কিন্তু যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতি বসে আছেন, নিশ্চিত 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 কর্কট লগ্নের ভাগ্যভাবে বৃহস্পতি রাজযোগের ফলদান না করলেও নিশ্চিত সুফলদাতা, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ভার্গবেন্দু সুত পাপ ভূ সুতাঙ্গী রসৌ শুভ এক এব যোগকারেণ ভূসুত যোগকারক। রবিপুত্র শনি এই লগ্নের মারক, এবং বুধ এবং শুক্র এই লগ্নেরও মারক ফল দেয়। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ, শুক্র, শনি মারক গ্রহ। শনি প্রধান মারক, বৃহস্পতি এই লগ্নের শুভকারক গ্রহ, এবং মঙ্গল এই লগ্নের 5ম 10ম পতি বিধায় রাজযোগের ফল দেন, রাজযোগের ফলদাতা। কর্কট লগ্ন সম্পর্কে দীর্ঘ আলোচনায় আরেকটা জিনিস আমি নজর করেছি, যে এই লগ্নের লগ্ন ভাবে যদি, আজকে আমি যে কথাটা একটু আলোচনা করছিলাম, আমার সন্তান তুল্য স্নেহের কেসি পাল 2 মিনিটের জন্য একটু বাইরে গেছিলেন। তা আমি যেটা বললাম যে আজকে মকর লগ্নের শনি সম্পর্কে আজকে কেসি পাল যে ব্যাখ্যা করলেন, যে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, সেটা সত্যি আমি আর গর্বে আমার বুক ভরে গেছি, যে সত্যিই জ্যোতিষটাকে ও করায়ত্ত করেছি। ওর কাছে আর কোথাও ফাঁকি বা কোথাও ভুল চুক কিছু নেই। তাই আমি যারা ছাত্রছাত্রী আছেন, জ্যোতিষ যারা শিখতে এসেছেন, তাদেরকে আমি এই কথাটাই বলছিলাম যে কেসি পাল যখন এই লগ্ন এবং লগ্নপতিগুলোকে নিয়ে আলোচনা করছেন, তাহলে হয়তো আমি আর এগুলোকে নিয়ে আর আলোচনা করি কেন, তাহলে আমি অন্য অধ্যায় আমি অন্য কিছু পড়াই, কারণ ও তো মোটামুটি এইগুলো ব্যাখ্যা করেই যাচ্ছে এবং সুন্দরভাবে এইগুলো ব্যাখ্যা করছে। হয়তো অতটা আমি পারবো না বলতে, কারণ অত বাচন ভঙ্গি, অত সুন্দর বাচন ভঙ্গি আমার নাই। হ্যাঁ, হয়তো বুঝি কিছু, কিন্তু অত সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা আমার নাই। তো সেইটাই আমি জিজ্ঞেস করছিলাম। গুরুজি 1 মিনিট একটু এখানে ইন্টারাপ্ট করি। দেখুন গুরুজি, সকলেই আপনার কৃপা এবং আশীর্বাদ। আপনি ব্যতিরেকে আমার আর কোনো প্রথম বা শেষ কোনো গুরু, মাঝে বা কোনো কোথাও কোনো গুরু নেই, ছিল না, আর হবেও না। তবু
একটি কথা আমি এখানে বলতে চাই, দেখুন আপনারা কিন্তু এক জায়গায় আমার মতের সাথে বিরোধ করেছিলেন যে মকর লগ্নের ক্ষেত্রে শনি সিংহ রাশিতে আসবে, সিংহ রাশিতে আসলে কোনো জায়গায় শুভ ফল দেবে না। এই জায়গার একটু ব্যাখ্যা আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে আপনারা একটু বলুন যে কেন পাবে না। বাবার কোলে সন্তান থাকবে, একদিন এক বিমান দুর্ঘটনা ঘটলো, মানে বিমানে আগুন লেগে গেছে, তার বিমানের যে পাইলটের মেয়ে বসা আছে সিটে, সে ওই বসে খেলা করছে, বিমানে আগুন লেগে যাচ্ছে, সবাই ছটফট করছে, আর ওই মেয়েটা কিন্তু ওই সিটে বসে আনন্দ উল্লাস করছে। তা পাশের লোকজন বলছে যে ভয় লাগছে না, এই বিমানের দুর্যোগের সময় তুই এখানে হাসি রসে বা আনন্দ উল্লাসে আছিস? তা মেয়েটা উত্তর দিল যে আমার বাবা এই বিমানের পাইলট, অর্থাৎ বিমানটা চালাচ্ছে আমার বাবা, আগুন লাগুক আর যাই লাগুক, আমি যে এখানে আসি আমাকে মুক্ত করার জন্য বাবা ঠিকই আসবেন। তা রবি শনির পিতার কোলে থাকা সত্ত্বেও সে কোনো আশ্রয় পেল না, কেন? এত পরিমাণে চরম ব্যর্থতা কেন? এই প্রশ্নটি আপনাদের ভিতর থেকে আসুক, এটা কিন্তু আমি বারবার করে আশা করেছিলাম। মেধস ব্যানার্জি একবার ওইদিকে যাচ্ছিলেন কিন্তু সেই জায়গায় যেতে পারলেন না। আমি সবসময়ের জন্য আমার ক্লাসে এই জন্য আপনাদের বলি যে আপনাদের ওই জায়গাটি যদি সাইলেন্ট রাখতে পারেন, মোবাইল বন্ধ রাখতে পারেন, দেখুন আমি ক্লাসের সময় একটি মোবাইলও রিসিভ করি না, তা যদি আপনারা সাইলেন্ট রুমে থাকতে পারেন তাহলে কারো কিন্তু মিউট আনমিউট করে সময় নষ্ট করতে হয় না, সবাই কিন্তু ওই মুহূর্তে আপনারা প্রশ্ন করতে পারেন। অর্থাৎ প্রশ্ন যদি আপনারা না করতে পারবেন তাহলে কিন্তু দ্রুত জ্যোতিষ শিখতে পারবেন না। শিখতে গেলে আপনাদের প্রশ্ন করা শিখতে হবে আগে, যে কোন জায়গাটিতে আমাকে জানতে হবে। তো এই পিতা পুত্রের সম্পর্ক বা পিতার কোলে সন্তান থাকা সত্ত্বেও সে বিপর্যস্ত, এর মতো পর্যুদস্ত আর নেই। এই শিক্ষাটি গুরুজির কাছ থেকেই তো আমার শিক্ষা। আমি আর কয়টি বই পড়েছি, কয়টি বই পড়ার সময় পেয়েছি? সময় কখন আমার জীবনে উনি গুরুজি যে কথা বললেন যে 35-36 বছর বয়স পর্যন্ত এটা ধরবে, 10 পা আগাবে, 20 পা পিছাবে, এই জন্য 20-25টা পেশা অতিক্রম করে আসছি, কোনোটাই জয়ী হতে পারিনি। আজও জয়ী হওয়ার জন্য শুধু সাপটাচ্ছি যে কুল পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ পুরা বৃহস্পতি বসে আছে ভাগ্যবান। যাই হোক গুরুজি, যা আমার ললাটে আছে তাই তো হবে, এর থেকে আর চাওয়ার না, নিশ্চয়ই জয়যুক্ত হবে। কর্কট লগ্নের নির্দোষ ভাগ্যবতী, তিনি ভাগ্যভাবে বসে আছেন বৃহস্পতি। তোমার বর্তমানে যেটুকু অসুবিধা হচ্ছে সেটা বক্রি থাকার জন্য, বৃহস্পতির জন্য। পার্সোনাল বিচার প্রয়োজন নেই, আবার ছাত্রছাত্রীরা পার্সোনালের দিকে চলে যাবে। না 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 না, আমি সে কথা নয়, একটা উদাহরণ হিসেবে বলছি, আমি উদাহরণ হিসেবে টেনেছি। যেহেতু গত সপ্তাহে তুমি এই প্রসঙ্গটাই আলোচনা করেছিলে, সেই প্রসঙ্গ টেনে আজকে যেহেতু কর্কট লগ্ন আলোচনা হচ্ছে, সেই কর্কট লগ্ন সম্পর্কে যে ভাগ্যভাবে বৃহস্পতি যদি থাকেন তিনি কি ফল দেন, এইটাই আমি আজকে আলোচ্য বিষয় ছিল। তাই তোমার নামটা এলো, যেহেতু তুমি কর্কট লগ্নের জাতক এবং ভাগ্যভাবে তোমার বৃহস্পতি বসে আছেন, এইটার জন্যই আমি আলোচনাটা করলাম। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে ভৃগুপুত্র শুক্র এই লগ্নের পাপ, এই লগ্নের দ্বাদশ এবং তৃতীয় পতি বিধায় বুধ এই লগ্নের পাপ এবং মারক গ্রহ, এবং সপ্তম অষ্টম পতি বিধায় শনি প্রচন্ড পাপ এবং প্রচন্ড শুভ কারক গ্রহ। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। তাহলে কর্কট লগ্নের মঙ্গল, শুক্র, বুধ এবং শনি এই লগ্নের পাপ মারক গ্রহ। এই লগ্নের বৃহস্পতি শুভ কারক গ্রহ, তাকে যোগ কারক বলা হয়নি, মহর্ষি তাকে যোগ কারক বলেননি, বলে ভূসুতাঙ্গী শুভ রস, শুভ বলেছেন, কিন্তু মঙ্গলপুত্র ভূমিপুত্র মঙ্গলকে যোগকারক বলে গেলেন। অর্থাৎ এই লগ্নের মঙ্গল পঞ্চম দশম পতি বিধায় একাই রাজযোগের ফল দেবে, এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই বা কোনো সংশয় নেই। বহু বিচারে এগুলো নজর করা গেছে বা রাজযোগের ফল দিয়েছে, এটাও কোনো অসুবিধে নেই। আর কি বলে যে রবিপুত্র শনি এই লগ্নের প্রধান মারক গ্রহ,
আর এইটাই হচ্ছে কর্কট লগ্নের বৈশিষ্ট্য বা কর্কট লগ্নের এটাই বিচার্য। কর্কট লগ্ন এইভাবে বিচার করা হয়। তাহলে মূলত এই যে কর্কট লগ্নের যে জাতক জাতিকা, আমি যেহেতু তুমি একদিন আমাকে প্রথম দিন যেদিন বিচারের এই প্রসঙ্গান্তরে একটা কথা বলি, যেহেতু তুমি বিচারের প্রথম দিনই বলেছিলে যে গুরুজি এই লগ্নে একক রবি অবস্থান করলে চন্দ্র, মঙ্গল, বুধ, শনি এইগুলো নিয়ে ব্যাখ্যা করুন, কে কে আরো থাকলে কি হবে এগুলো ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? সেই নিয়মটাই করতে হবে। বলি সেই নিয়মটাই আমি ফলো করে চলছি অদ্যাবধি। আজকেও আলোচনা করব যে কর্কট লগ্নের প্রথম গ্রহ রবি অবস্থান করলে কি হবে, চন্দ্র অবস্থান করলে কি হবে, সেগুলো আলোচনায় আসছি। আগে এই কর্কট লগ্নের প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো আলোচনা করে নিচ্ছি। ক্লিয়ার হয়ে গেল? এর ভিতর আরো একটা জিনিস আমাদের জানার আছে, সেটি হচ্ছে কর্কট লগ্নের যে মারক এবং পাপ গ্রহগুলো পাপ গৃহে থাকলে কেমন ফল দেবে, শুভ গৃহে থাকলে কেমন ফল দেবে, এমনকি রাজ্যকারক বা শুভকারক গ্রহ শুভ গৃহে থাকলে কি হবে, অশুভ গৃহে থাকলে কি হবে, দেখো আমরা জানতে চাই। কালকে তুলা লগ্ন সম্পর্কে কালকে কয়েকজন ছাত্রছাত্রী এসেছিলেন, বলি কালকে তুলা লগ্ন সম্পর্কে কয়েকজন ছাত্রছাত্রী এসেছিলেন, তারা তুলা লগ্ন নিয়ে আলোচনা করছিলাম। তা তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি হওয়া সত্ত্বেও ভাব রচনাকেও স্বীকার করলেন না, বলে ও মারক নয়। অথচ মহর্ষি বলছেন যে তুলা লগ্নের মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি বিধায় মারক। এই লগ্নে তৃতীয় ষষ্ঠপতি বিধায় বৃহস্পতি অশুভ ফলদাতা, কিন্তু হোরাই উল্লেখ করা হলো বৃহস্পতি নিশ্চিত রাজযোগের ফলদান করবেন। একটা শর্ত আছে তুলা লগ্নের ক্ষেত্রে, যদি মঙ্গল লগ্নে অবস্থান না, বৃহস্পতি লগ্নে অবস্থান না করেন বা লগ্নে বৃহস্পতি দৃষ্টি দান না করেন। শুক্র এই লগ্নের লগ্নপতি হওয়া সত্ত্বেও তার অষ্টম শুক্র সেই হিসাবে শুক্র এই লগ্নের পাপ, বৃহস্পতি এবং শুক্র এই লগ্নের উভয়ই পাপ। বৃহস্পতি তৃতীয় ষষ্ঠপতি, তার পাপত্ব আছে, এবং শুক্র এই লগ্নের লগ্ন এবং অষ্টমপতি, তারও মার্গত্ব দোষ আছে। কাজেই অধিকতাতে দেখেছি, আজকে যেহেতু এগুলার আলোচনা করবো না, আগামী দিন যেদিন তুলা লগ্ন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু আপনার ছবি দেখা যাচ্ছে না। শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কিন্তু আচ্ছা দেখা যাবে, দেখা যাবে। বলেন গুরুজি বলেন। স্যার একটা প্রশ্ন কি করতে পারি? করুন স্যার, যদি চতুর্থ স্থানে শনি থাকে তাহলে কি শনি তো তুঙ্গে, এখানে কি শনি ভালো ফল দিবে? এবং সিক্স হাউসে যদি কর্কট লগ্নের ক্ষেত্রে, জি স্যার, কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমপতি শনি তুঙ্গস্থ থাকবে, অর্থাৎ সপ্তম এবং অষ্টমপতি হিসাবে শনি কিন্তু মারক গ্রহ। অর্থাৎ যখন নেগেটিভ গ্রহ তুঙ্গস্থ হয়ে শক্তিশালী হবে তখন তার শক্তি কিন্তু বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। অর্থাৎ যখন 10 গুণ বা 100 গুণ বা ধরুন 2 গুণ বা 50 গুণ বেড়ে যাবে, তো বেড়ে গেলে নেগেটিভ ফলটা বেশি সেই মানবের উপর পড়বে, পজিটিভটা কম পড়বে। বুঝতে পারছেন? এই লগ্নে শুক্র দুটি গ্রহই কিন্তু পাপ এবং মারক। শনি প্রধান মারক, বুধ শুক্র দ্বিতীয় মারক। বুধ শুক্রও যদি এই পাপ গ্রহ যদি বুধ তার নিজ গৃহে অবস্থান করে শক্তিশালী হয় বা তুঙ্গস্থ থেকে বা ত্রিকোণে থেকে শক্তিশালী হয়, তাহলে কিন্তু পাপের পরিমাণ বাড়বে, কমবে না। শুক্র তার নিজ গৃহে চতুর্থে বা একাদশে নিজ গৃহে যদি অবস্থান করে,
তো এ সুবন্ধু এনে দেবে না, কুবন্ধু এনে দেবে। চতুর্থ ভাব থেকে বন্ধু বিচার করা হয়, তো কুবন্ধুর প্রভাব তার জীবনে বেশি থাকবে। বন্ধু বান্ধবরা তাকে নেশা মধ্য জুয়ায় আসক্ত করবে, অস্ত্র শস্ত্র চালানো শেখাবে, এবং আয়পতি হওয়া সত্ত্বেও আয়ভাবে অবস্থান করলেও এই শুক্র যেহেতু মারক এবং পাপ, সেহেতু এই শুক্র আয় উপার্জনে ব্যাঘাত সৃষ্টি করবে। যেমনটি বৃহস্পতির ক্ষেত্রে আমরা মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে সরি ধনু রাশিতে শনি মহারাজ গেলে আমি কিন্তু পজিটিভ দিক হবে কিন্তু বলিনি, নেগেটিভ দিক বলেছি। অর্থাৎ মারক গ্রহ যখন নিজ গৃহে শক্তিশালী হবে তখন মারক পাপটা আরো বেশি প্রতীয়মান হবে, অর্থাৎ মারকটা আরো বেশি ঘটবে। তো শনি এই লগ্নের প্রধান মারক গ্রহ, সে অষ্টমপতি, সে চতুর্থে তুঙ্গস্থ হবে, তখন বিপর্যয়ের মাত্রা বাড়াবে ছাড়া কমাবে না। আর শুভ গ্রহ যখন শুভ গৃহে তুঙ্গস্থ হবে, যেমন এই বৃহস্পতি শুভকারক গ্রহ, ধরুন মঙ্গল শুভকারক, একাই রাজ্যকারক গ্রহ, এ যখন শুভ করে থাকবে, তুঙ্গস্থ থাকবে, ত্রিকোণে থাকবে, সব নিজ গৃহে থাকবে, তখন কিন্তু সে রাজার মতো জীবন কাটাবে, অর্থাৎ শুভ ফল দেবে। ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। স্যার যে বৃহস্পতি যদি 6 হাউসে ক্ষেত্রে থাকে, পাপ গ্রহ যখন শক্তিশালী হবে পাপের পরিমাণ বেড়ে যাবে, অশুভ গ্রহ শক্তিশালী হলে অশুভত্বের হার বেড়ে যাবে, আর যখন শুভ গ্রহ শক্তিশালী হবে শুভর পরিমাণ বেড়ে যাবে। সহজভাবে আমাদের ক্যাপচার করতে হবে। তাহলে স্যার কর্কট লগ্নে শনির প্রতি বলি বলি হ্যালো, হ্যাঁ গুরুজি, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে কর্কট লগ্ন বললাম এটি কি রং? গুরুজি ফাঁকে একটি কথা বললাম, রং বললাম কি? আমি শুনেছি না, ঠিকই আছে, না ঠিকই আছে, আমি শুনেছি ঠিকই আছে। ওকে গুরুজি। এখন তাহলে কেসি তোমার কাছে বলা যে কর্কট লগ্ন সম্পর্কে যেটুকু বললাম, এরপর তো কে কে কর্কট লগ্নের রাজকারক গ্রহ, কে কোথায় থাকলে কি রাজযোগ দেবেন সেগুলো তো আলোচনা করব। এর পূর্বে যেটুকু আলোচনা করলাম তার সম্পর্কে সবাই বুঝেছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কোনো কনফিউশন আছে কিনা। পূর্বেই বলেছি যে মানে ভার্গবেন্দু সুত পাপ ভূ সুতাঙ্গী শুভরস এক এব গ্রহ সাক্ষাৎ ভূসুত যোগকারক নিয়ন্তার অভিসূচ মারকত্বে লক্ষিতা কুজির সম্ভব শৈবং ফলান্নুক্তানি সুরভি। অর্থাৎ এই লগ্নের শুক্র, বুধ এবং শনি প্রধান পাপ গ্রহ এবং মারক গ্রহ। এই লগ্নের অঙ্গিরস পুত্র বৃহস্পতি শুভকারক গ্রহ, ভূমিপুত্র মঙ্গল এই লগ্নের রাজ্যকারক গ্রহ, রবিপুত্র শনি একমাত্র প্রধান মারক গ্রহ। এটাই কর্কট লগ্নের গ্রহের অবস্থা। ক্লিয়ার হয়ে গেল? এরপরে কর্কট লগ্নের দ্বিতীয়পতি রবি, আমি রবি সম্পর্কে আলোচনা করব। আমি রবি সম্পর্কে আলোচনা করব যে এই লগ্নের লগ্নভাবে রবি অবস্থান করলে কি ফল দেবেন সেটা নিয়ে আলোচনা করব। আগে বলি কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ কে কে, বা কে কোথায় থাকলে রাজযোগের ফল দেবেন কর্কট লগ্নের। প্রথমত বলা হলো কর্কট লগ্নের মঙ্গল যদি পঞ্চম ও দশমস্থ হন তবে একাই রাজযোগের ফল দেবেন। ফার্স্ট কথা, মানে কর্কট লগ্নের প্রধান যিনি রাজযোগ দাতা তিনি হচ্ছেন মঙ্গল। পঞ্চমে বা দশমে যদি অবস্থান করেন, পঞ্চমে অবস্থান করলে মানুষটা টেকনিক্যাল বিষয় পড়াশোনায় সাফল্য লাভ করবে, আর দশমে যদি অবস্থান করে কর্মের যশ সম্মান, কর্মের উত্তর শ্রীবৃদ্ধি, কর্মের অর্থ মান মর্যাদা প্রতিষ্ঠা দিনের পর দিন বৃদ্ধি করবে। মেনে নেওয়া গেল। গুরুজি এখানে প্রশ্ন একটি আছে, আমাদের ক্লাসটা হতে হবে ঠিক এমন, যেমন ধরুন কর্কট লগ্নে মঙ্গল পঞ্চম দশমপতি, পঞ্চমে থাকলে টেকনিক্যাল সাইডে পড়াশোনা করবে, দশমে থাকলে এইরকম হবে, অর্থাৎ রাজ্যকারক গ্রহ। এই মঙ্গলটি যখন মকরে গিয়ে তুঙ্গস্থ হবে তখন কি হবে, যখন কর্কটে নিচস্থ হবে তখন কি হবে? আমি রাজ্যকারক গ্রহ সর্বোচ্চ ফল দেবে কোন গ্রহে কোন গৃহে থাকলে, মধ্যম ফল দেবে কোন গৃহে থাকলে, সর্বনিম্ন ফল দেবে কোন গৃহে থাকলে। তিনটে ভাগে আমাদের ভাগ করে ফেলতে হবে, তাহলে আমার ছাত্রছাত্রীরা সহজে অনুধাবন করতে পারবে। এখন
এই যে তুমি প্রশ্নটা আমাকে করলে ওভাবে কিন্তু এইভাবে এইগুলো ব্যাখ্যা করা যাবে না বা ব্যাখ্যা করা অসুবিধা আছে। আমার বক্তব্য হচ্ছে যে লগ্নপতি এই যে কর্কট লগ্নে রবি থাকলে কি হবে, চন্দ্র থাকলে মঙ্গল বা বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই লগ্নে অবস্থান করলে কি কি ফল দেবে সেটা বলে দেওয়া হচ্ছে। এই লগ্নে রাজ্যকারক কে কে গ্রহ সেটাও বলে দেওয়া হচ্ছে এবং রাজ্যকের কে কে ফল দেবে। তাহলে প্রথম রাজ্যকের ফল দেবেন এই লগ্নের কর্কট লগ্নের মঙ্গল, নিশ্চিত রাজ্যকের ফলদাতা হবেন যদি তিনি পঞ্চম বা দশমে অবস্থান করেন। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হলো? হলেও তো একটা প্রশ্ন গুরুজি থেকে যায় যে আমরা কর্কট লগ্নের লগ্নে মঙ্গল যখন থাকবেন নিঃস্ত হবেন উনি তো আমি এখন ওই আলোচনায় যাচ্ছি না, আমি শুধু কর্কট লগ্ন সম্পর্কে আলোচনা করছি যে এই লগ্নের কে কে রাজ্যকারক গ্রহ কোথায় থাকলে কি হবে, কোথায় থাকলে তিনি অস্তমিত নিচস্থ শত্রুযুক্ত ব্যাধিযুক্ত ইত্যাদিতে ও বিতর্কে এখন যাচ্ছি না, ওটা বিচারের ক্ষেত্র, ওটা বিচারের ক্ষেত্র। দুই এক কথায় যদি বলে দিতে পারতেন তাহলে না বলছি না বলছি এটা কি হবে, তাহলে কর্কট লগ্নের দ্বিতীয় পঞ্চম দশমে মঙ্গল থাকলে রাজ্যকে, আমি তো বলছি যে কর্কট লগ্নে রবি থাকলে কি হবে, মঙ্গল থাকলে কি হবে, বুধ থাকলে কি হবে, শনি থাকলে কি হবে, সেটা আলাদা সেপারেটলি তো আমি আলোচনা করব, সেটা তো বলছি। কিন্তু আগে কর্কট লগ্নে কে কে রাজ্যকারক গ্রহ কে কোথায় অবস্থান করলে রাজ্যকের সুফল দান করবেন বা যোগকারক হবেন এইটা আমি আলোচনা করছি। আগে কর্কট লগ্নটা সম্পর্কে আলোচনা করলাম, এবারে কর্কট লগ্নের কে কে রাজ্যকারক গ্রহ অর্থাৎ কোথায় কে অবস্থান করলে তিনি সুফল দেবেন এই সম্পর্কে আলোচনা করছি। পরে তো নিশ্চয়ই আলোচনা করব রবি লগ্নে থাকলে কি মঙ্গল লগ্ন থাকলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কর্কট লগ্ন 9:30 বেজে গেছে আপনাদের এখন মুশকিল বাবা, খুব সত্যি কথা বলতে কি তুমি এতই কম্পিটেন্ট, এতই কি বলবো জননন্দিত বা এতই সুন্দর বক্তা বা জ্ঞানের বক্তা, তুমি যে অহেতুক বক্তা দিয়ে কথা বলছি না, প্রত্যেকটা যে আলোচনা করছো তো বাবা এটা মানে আমরা সবাই মুগ্ধ এইটা তোমার আলোচনাটা দেখি যে এতটা পড়াশোনা বা এতটা জ্ঞান কার্তিক চন্দ্র কিভাবে অর্জন করলেন, মানে এটাই কিন্তু বক্তব্য। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার আরো শ্রীবৃদ্ধি উত্তর শ্রীবৃদ্ধি হোক, এটাই কামনা করি। তো সেই প্রসঙ্গেই আমি ওদেরকে বলেছিলাম যে তাহলে আর এই লগ্নটা লগ্নগুলোকে নিয়ে আলোচনা করে আর আমার লাভটা কি, তার থেকে আমি অন্য পর্যায়ে চলে যাই। যেমন ধরুন আমি কি শিখেছি, আমি কিছুই শিখতে পারিনি এখনো। না আমি ভেবেছিলাম আপনাকে পেয়েই তো আমরা ধন্য। না আমি ভেবেছিলাম যে তাহলে কেসি যখন এইগুলো পড়াবে তাহলে আমি নেক্সট সপ্তাহে লগ্নের প্রেক্ষাগুলোকে নিয়ে আলোচনা করব, কারণ অনেক কোনো ক্রমেই না এইভাবে 12টা লগ্ন যাবে। আমি তো একটু শর্টকাট পথে দুই খোঁজা আমার আর শর্টকাট পথে নয়। তাহলে এইখানে তুমি যেটা বলেছো সর্বৈব সত্য এবং সঠিক বলেছো। ষষ্ঠ ভাবটা সম্পর্কে যেটা শনির ষষ্ঠ ভাবে অবস্থান অর্থাৎ মিথুনে অবস্থানটা নিশ্চিত যোগকারক। তাহলে পারস্পরিক হোরায় বলা হয়েছে লগ্নে সে তৃতীয় ষষ্ঠে সিংহতুল্য পরাক্রমী, সর্বসম্পদ জুত মানি দ্বিভার্য উন্নতিমান সুখী। তাহলে মানুষটা ধনবান হবে, সর্বসম্পদ জুত মানি, সম্মানীয় মানুষ এবং প্রচন্ড পরাক্রমী। সে যেখানে বাংলায় যেটা বলা হয় ছুট চলবে না, ফাল চালিয়ে দেবে, সেই রকম মানে কোথাও সে আটকাবে, সে সব জায়গাতে একদম মানে সিদ্ধহস্ত মানুষ, সিংহতুল্য পরাক্রমী, সিংহের ন্যায় পরাক্রমী মানুষ। এই রে কিন্তু কি হলো রে, আবার কি হলো? ঠিক আছে গুরুজি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সর্বসম্পদ জুত মানি আর দ্বিভার্য মতিমান সুখী। দেখো মহর্ষি বলে গেছেন দ্বিভার্য মতিমান সুখী। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে ষষ্ঠভাবে মঙ্গলের কোনো যোগ আছে কিনা, বা ষষ্ঠের যে সপ্তম ভাব অর্থাৎ যে রাশির দ্বাদশ ভাব সেখানে ওই মকর লগ্নের কথা বলছি, তাহলে সেইখানে মঙ্গলের কোনো যোগ আছে কিনা
বা শনির কোনো যোগ আছে কিনা বা রাহু কেতুর কোনো যোগ আছে কিনা, তবে না বলবো যে দ্বিভার্য তার দুটো স্ত্রী হওয়ার সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি। তো এইটার একটা এইটুকু আমি একটু সংযোজন করলাম। তোমার বিশাল জ্ঞান, তুমি বিশাল বক্তব্য রেখেছো, সঠিক বক্তব্য, এগুলো একটা ইয়ে। তো দেখ আজকে যেটা আলোচনা করছি, তাহলে কর্কট লগ্নের দশম পঞ্চম ভাবস্থ মঙ্গল একাই রাজ্য ফলদান করবেন। 2, কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র নিশ্চিত রাজযোগের ফলদাতা হবেন। শুক্রকে মারক বলা হয়েছে, ভূসুতাঙ্গী শুভগ্রস, মানে ইয়ে বলা হয়েছে কি না, ভার্গবেন্দু সুত পাপ, ভৃগুপুত্র শুক্রকে এই লগ্নের পাপ এবং মারক বলা হয়েছে। তৎসত্ত্বেও বলা হলো, মহর্ষি পরাশর বললেন এই লগ্নের শুক্র নিশ্চিত রাজযোগের ফল দেবেন যদি শুক্র চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে ধনভাবে অবস্থান করেন। দেখো কি বিচিত্র ফল, কি বিচিত্র ফলের কথা ব্যাখ্যা করলেন। তাহলে আমরা ধরে নিতে পারি কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র একাধারে একাদশপতি এবং তিনি চতুর্থপতি। তাহলে চতুর্থপতি ধনভাবে গেলে না হয় ধনভাব শুভ হবে, এটা মেনে নেওয়া গেল। কিন্তু একাদশপতি তিনি লগ্নের দ্বিতীয় যুক্ত হলেন এবং বললেন এই কর্কট লগ্নের পঞ্চমে ধনভাবে মানে রবির ক্ষেত্রে, তাহলে তিনি গেলেন আর তিনি সুফল দান করবেন। এটা কেমন করে মেনে নেওয়া যাবে কিনা এ ব্যাপারে প্রশ্ন। কিন্তু মহর্ষি যখন বলেছেন যে কর্কট লগ্নের ধনভাবস্থ শুক্র প্রভূত অর্থ সাফল্যের কারণ হবেন, প্রভূত ধন সম্পদ দান করবেন, হ্যাঁ গুরুজি বলে যান। চলো সমস্যা হয়ে গেছে, তার মোবাইল ঘুরে গেছে, লাইনে সমস্যা হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ স্যার বৃহস্পতি যদি 6 হাউসে থাকে কর্কট লগ্নের ক্ষেত্রে, ষষ্ঠ ঘরে থাকে, কর্কট লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি, সে একমাত্র বিবি রমন বলেছেন যে বৃহস্পতি শুভকারক হবে, আর কেউ কিন্তু বৃহস্পতি শুভকারক হবে বলেননি, একজন জ্যোতিষ বলেছেন। তো ষষ্ঠে সে যখন থাকবে তখন ষষ্ঠ ভাবে মূলত বৃহস্পতি কিন্তু অশুভ ফলদাতা, ভাগ্যপতি হিসাবে সে ভাগ্যের কিছুটা শুভ ফল পাবে, কিন্তু সেটা শেষ বয়সে, বুড়ো বয়সে, কুড়িয়ে কুড়িয়ে, প্রথম জীবনে নয়। ষষ্ঠ ভাবে থাকলে বৃহস্পতির যে ব্যাধি পীড়া, বিশেষ করে বৃহস্পতির ব্যাধি পীড়া কি, মস্তিষ্কের কোনো প্রবলেম, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবলেম, এমনকি মেরুদণ্ডের সমস্যা, কার্বনকল বা মাথায় ব্যথা, মাথায় যন্ত্রণা, এই সকল দিকে কিন্তু ভোগাবে। এমনকি ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করে যদি পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট নাও হয়ে থাকে, সে যদি একেবারে মুক্ত থাকে, তথাপিও এই বৃহস্পতির ষষ্ঠ পতিত্ব দোষিতেও তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি পর্যন্ত হারাতে হতে পারে। কারণ বৃহস্পতি ভাগ্যপতি, ভাগ্যে তার কি ঘটবে, ষষ্ঠ ঘর থেকে তো এক ধরনের নিধন বিচার করা হবে, অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে তার কতটা, অষ্টম ঘর থেকে যেমন ধন নষ্ট হবে, ষষ্ঠ ঘর থেকে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তার জন্য অর্থ সম্পদ কতটা ব্যয় হবে, কতটা কিভাবে নষ্ট হবে, এটা কিন্তু সেই ষষ্ঠ ঘর থেকে বিচার করতে হবে। অর্থাৎ যদি পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত না থেকেও যদি সে মুক্ত অবস্থানে থাকে, তাহলেও কিন্তু সে পরিপূর্ণভাবে শুভ ফল দেবে না। আমি পূর্বেই বললাম যে এই কর্কট লগ্নে বা যে কোনো লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে সে কিন্তু অধিক পাপ দেবে, অধিক খারাপ দেবে, আর ভালো গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে অধিক ভালো দেবে। কখনো পাপ গ্রহ শক্তিশালী হয়ে, অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠে সে নিজ গৃহে অবস্থান করছে, অর্থাৎ সে তো পাপ। একমাত্র পিভি রমনের ভাষ্য মোতাবেক যে ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে থাকার কারণে বৃহস্পতি শুভ ফল দেবে বা দিতে পারে, তার মানে সে তো রাজ্যকারক নয়, সে তো শুভ ফল দাতা গ্রহ নয় বা শুভ ভাগ্যদাতা গ্রহ নয়।
তাহলে সে ষষ্ঠে থেকে সে নিজ গৃহে থাকলে অশুভ ফলের মাত্রা আরো বাড়িয়ে দেবে। এখানে শুভ ফলের মাত্রা বাড়ানোর সম্ভাবনা নেই, অর্থাৎ বৃহস্পতির ব্যাধিপীড়ায় তাকে আক্রান্ত। আচ্ছা এই লগ্নে গুরুজি যে কথা বলতেছিলেন, গুরুজির মোবাইলটার প্রবলেম হয়েছে, আমি সেটাই এখানে আলাপ করতে থাকি। স্যার যে শুক্র চতুর্থ এবং আয়পতি শুক্র, শুক্র যদি ধনভাবে রবির গৃহে সিংহে অবস্থান করে, চতুর্থপতি ধনভাবে মানে বন্ধু বান্ধব দ্বারা ধন সম্পদ পাওয়া যাবে, এটা সাধারণ ভাবে বুঝেছি। কিন্তু যখন আয়পতি শুক্র যখন রবির গৃহে থাকবে তখন পাওয়া যাবে কিনা আমার সংশয় আছে। আমি বলবো যে হ্যাঁ পাওয়া যাবে। আয়পতি শুক্র ধনভাবে যাবে, শুক্রর সাথে রবির শত্রুতা আছে, কিন্তু ধনভাব গৃহটি তো শত্রু নয়। এখানে যদি বুধ যুক্ত না হয়ে থাকে বা বুধ দৃষ্ট না হয়ে থাকে, রাহু যুক্ত না হয়ে থাকে, রাহু দৃষ্ট না হয়ে থাকে, তবে শুভ ফল দিতে পারে, নচেত কিন্তু সে অশুভ ফলই দিবে। অর্থাৎ আয়পতি ধনভাবে থাকা সত্ত্বেও শুভ ফল না দেওয়ার একটি মাত্র কারণ, তা হচ্ছে রবি আর শুক্র একে অপরের শত্রু। ক্লিয়ার? নেক্সট, এই লগ্নের শুক্র দ্বিতীয় বা দ্বাদশে থাকলে যোগকারক হবেন। লগ্নের অন্যত্র শুক্র যোগকারক হবেন না, একথা মহর্ষি বলে গেলেন। আচ্ছা দেখো, আয়পতি এবং চতুর্থপতি ধনভাবে থাকলে না হয় শুভ হবে, এটা মেনে নেওয়া গেল। কিন্তু আয়পতি শুক্র তিনি বৃষের অধিপতি, তিনি দ্বাদশে থাকলে অর্থাৎ মিথুনে থাকলে কেমন করে রাজযোগের ফল দেবেন, এটা কিন্তু সাধারণ বুদ্ধিতে আসছে না। খুব ভালো করে কেছি বোঝার চেষ্টা করো। কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র নিশ্চিত রাজযোগের ফলদান করবেন যদি তিনি দ্বাদশে এবং দ্বিতীয় অবস্থান করেন। দ্বাদশে এবং দ্বিতীয় অবস্থান করেন চন্দ্রমঙ্গল যুক্ত হয়ে, মেনে নেওয়া গেল। দ্বিতীয় চন্দ্রমঙ্গল যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করছেন, তাহলে চতুর্থ আমার একাদশপতি আয়পতি চতুর্থপতি ধনভাবে আছেন, যোগ শুভ, এটাকে মেনে নেওয়া যায়। কিন্তু তিনি একাদশপতি হয়ে দ্বাদশে অবস্থান করলে শুভ ফল কেমন করে দেবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। এবং মহর্ষি বললেন এই লগ্নের দ্বিতীয় দ্বাদশে শুক্র থাকলে রাজযোগের ফল দেবে, অন্য লগ্নের শুক্র দ্বাদশে থাকলে এরকম শুভ ফল দেবে না। এটা সঠিক হবে না গুরুজি, এটা সঠিক হবে না। ধরেন ওই আমি আগে একটা ক্লাসে যেমন বলেছিলাম, ধরুন উনরা জ্যোতিষ জগতের নক্ষত্র নয়, সমস্ত গ্রহের পিতা বা সমস্ত নক্ষত্রের পিতা উনরা আবিষ্কার করেছেন বিধায় না আমরা আজ দু কথা বলছি, না হলে পেতাম কোথায়? তো আমি কিন্তু একটি কথা বলেছিলাম, আমি ইনাদের ধরেন ছোট করার জন্য বা কোনোভাবে কিন্তু বলিনি, কিন্তু মানুষ যেহেতু মান আর হুঁশ যার আছে তার কিন্তু ভুলও আছে। অর্থাৎ চতুর্থ আয়পতি শুক্র দ্বাদশে থাকলে রাজযোগ হবে, এটা কিন্তু মেনে নেওয়া কোনো ক্রমেই যাবে না, কারণ সে বুধের অরিগৃহে আছে, হ্যাঁ শত্রু গৃহে, অর্থাৎ এটি শুভ ফল দেবে না, আমরা ওটা মানবো না। যদিও পরাশরের মতো মুনি ঋষি বলে গেছেন, তারপরেও আমরা মানবো না। আমি আমার এই আজকের ক্লাসের শুরুতে যখন একটু আলাপ করতেছিলাম তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা যে জিনিসটা শিখবো সেটি সঠিক কিনা, হোক সে আপনারা ছাত্রদের মধ্যে বলছেন সেটি সঠিক কিনা যাচাই করে দেখবো, সঠিক হতে পারে কিনা বোঝার চেষ্টা করব। আমিও যে সঠিক শিখাবো এরও কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ আমি ভুল করলে আমি হয়তো আর 5 বছর জ্যোতিষ করবো, আমি কিন্তু পূর্বেই বলেছি যে আমার জীবনে আর কতটা অধপতন ঘটবে। কিন্তু আপনারা যদি ভুল শেখেন তাহলে আপনাদের জীবন কিন্তু মানে মুখ থুবড়ে পড়বে, অর্থাৎ আপনারা ভুল শিখবেন না। তো এই চতুর্থ আয়পতি শুক্র দ্বাদশে থাকলে মহামণি পরাশর রাজযোগকারক বা যোগকারক বললেও আমি বলবো যে এই ধরনের প্ল্যানেট কখনোই কর্কট লগ্নের ক্ষেত্রে আমার 20 বছরের জ্যোতিষ চর্চার জগতে, গুরুজির এই 35-38 বছর বা 40 বছরের জ্যোতিষ চর্চার জগতে ও কখনো দ্বাদশে শুক্র রাজযোগ হতে দেখিনি। এটা কিন্তু হবে না। দেখো কেছি, গুরুর বাক্য ঋষির বাক্য সত্য অসত্য মন্নত, ঋষি বাক্য তো সত্য ছাড়া অসত্য হয়নি। তো তুমি যখন বলে গেছেন তাহলে আমাদেরকেও মেনে নিতে হবে যে হ্যাঁ কর্কট লগ্নের ক্ষেত্রে
দ্বিতীয় এবং দ্বাদশে যদি শুক্র অবস্থান করে তাহলে রাজযোগের ফলদান করবেন, মেনে নেওয়া যাক। দ্বিতীয় তো নিশ্চয়ভাবেই মেনে নেওয়া যেতেই পারে। মেনে নিলেই তো শুধু গুরুজি হবে না, মেনে নিলেই তো হবে না, আমরা বাস্তবে প্রয়োগ চাই। আমরা বাস্তব জীবনে বিচার করতে গিয়ে যখন যে লোকটা আসছে, এই তো কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে পিবি রমন্ত রাজযোগ বললেন নবমে থাকলে, কি রাজযোগ আমি জীবনে পেলাম, আমার জীবনে রাজযোগের কি পেয়েছি, অর্থাৎ আমি কেন মেনে নেব এটি? এটা তো আমি মেনে নিতে পারবো না। অর্থাৎ দ্বাদশে শুক্র কর্কট লগ্নের ক্ষেত্রে এই পর্যন্ত যত লোক আসছেন ভাগ্য জানাতে বা ভাগ্য জানতে, তাদেরকে তো আমি ভালো হতে দেখিনি। তাহলে আমার ছাত্রছাত্রীরা সেটা শিখবে কেন? এটা তো শিখবে। 3 নম্বর এই লগ্নের ধনভাবে চন্দ্র মঙ্গল বৃহস্পতি সিংহে এবং পঞ্চমে যদি রবি শুক্র অবস্থান করেন তাহলে জাতক ভাগ্যবান এবং সম্পদশালী হয়, কিন্তু তার সন্তান ভাগ্য অশুভ হবে, মেনে নেওয়া গেল। এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই। পঞ্চমপতি ধনভাবে তার মিত্র গৃহে আসছে, ধনপতি ধনভাবে তার সঙ্গে যুক্ত আছে, এবং চতুর্থ আয়পতি সে পঞ্চম ভাবে গেছে, যার কারণে সে পুত্র সন্তান নিয়ে বা ধন জন নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবন যাপন করবে। এটা আমরা প্রুফ করতে পারছি, মুহূর্তেই প্রুফ করতে পারছি যে এখানে কোনো দোষ ত্রুটি নেই। নাম্বার 4, এই লগ্নের পঞ্চমে একত্রে যদি বুধ শুক্র অবস্থান করেন তাহলে বুধ রাজযোগের ফলদান করবে। এটা একেবারে বিচিত্র কথাবার্তা, কারণ এই লগ্নের তৃতীয় ব্যয়পতি বুধ, তিনি পঞ্চমে গিয়ে শুক্রযুক্ত হলে কিভাবে রাজযোগের ফলদান করবেন, কেমন করে তিনি রাজযোগের ফলদাতা হবেন? গুরুজি একটি কথা বলি, আমরা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমরা এই ধরনের রেফারেন্স যিনি লিখেছেন, এই কথায় আলোচনায় গেলে মানুষ হয়তো আমরা আমাদের মন্দ বলবে, যেমন ঋষি বাক্য, তারপরেও আমরা হাত বাড়াচ্ছি বা আমার মতো ছেলে হাত বাড়াচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এই ক্ষেত্রগুলোকে আমরা বাদ দিয়ে আলোচনা করি, কারণ এই লগ্নের এই লগ্নের লগ্ন ভাবে বৃহস্পতি, এই লগ্নের লগ্ন ভাবে বৃহস্পতি, দশমে রবি এবং দ্বাদশে চন্দ্রবুধ অবস্থান করলে এই যোগটি কিন্তু হয়, এই যোগটি কিন্তু মিলিয়েছি। এই লগ্নে বৃহস্পতি, দশমে রবি এবং দ্বাদশে চন্দ্র মঙ্গল যদি অবস্থান করেন তবে নিশ্চিত জাতক রাজযোগের ফল পাবে। এটা কর্কট লগ্নের বিশেষ যোগ, এবারে কারোর দ্বিমত থাকার কথা নয়, এইটা সম্পর্কে কোনো বিতর্ক থাকা উচিত নয়। না গুরুজি আরেকটু সহজ করে দেবেন, কারণ হচ্ছে এই লগ্নের ধনপতি রবি, সে দশমে যে বসছে, দশমে বসে তুঙ্গস্থ হয়েছে। দশমে তুঙ্গস্থ হয়েছে, ধনপতি তুঙ্গস্থ হয়েছে, সে তো ধনবান হবেই। এবং লগ্নপতি লগ্নে তুঙ্গ হয়ে বসে আছেন, বৃহস্পতি লগ্নে তুঙ্গি হয়ে বসে আছেন। বৃহস্পতি লগ্নে তুঙ্গস্থ হয়ে বসে আছেন ভাগ্যপতি, সে তো ভাগ্যবান হবেনি। এই লগ্নের পঞ্চম দশমপতি দেবসেনাপতি মানে সেনাপতি মঙ্গল, সে মিথুনে বসে আছেন দ্বাদশে। এইবার দ্বাদশপতি বুধকে সঙ্গে নিয়ে, তাই তো গুরুজি? হ্যাঁ, এবার বুধ তার নিজ গৃহে বসে আছে। আমি কিন্তু মঙ্গলের একটি ক্লাসে বলেছিলাম, মঙ্গল সব থেকে বেশি শক্তিশালী হবে মেষ এবং বৃশ্চিক। মেষের মঙ্গল জোড়াতালি দিয়ে, মেষের মঙ্গল ভেঙে চুরে জীবনে নতুন কিছু তৈরি করবে, আর বৃশ্চিকের মঙ্গল জোড়াতালি দিয়ে জীবন পার করবে। মঙ্গল যখন মকরে থাকবে তখন তুঙ্গস্থ হবে, সে তখন শক্তিশালী হবে। কর্কটে থাকলে সে দুর্বল হবে। কিন্তু মঙ্গল মেষ আর বৃশ্চিক আর মকর বাদে আরেকটি গৃহে মঙ্গল সব থেকে শুভ ফল দেয়, সেটি হচ্ছে মিথুনে মঙ্গল, জাতককে মাল্টি ট্যালেন্টেড করে তোলে। আর কর্কট লগ্নের ক্ষেত্রে তো পঞ্চম দশমপতি রাজযোগ কারক, সে যখন দ্বাদশে আসবে অর্থাৎ মিথুনে আসবে, তাকে মাল্টি ট্যালেন্টেড করবে, এই কথা আমি কিন্তু পূর্বেও বলেছিলাম। তাহলে সেই ব্যক্তি ভাগ্যবান হবে না কেন? এটা আমরা নিশ্চিত মেনে নিতে পারি। নাম্বার 6, এই লগ্নের চন্দ্রমঙ্গল যদি একত্রে অবস্থান করেন লগ্নে, মানে কর্কট লগ্নে, তাহলে জাতক অতীব ভাগ্যবান এবং কীর্তিযুক্ত হয়।
এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই, হতেই পারে। এবার দেখুন এখানে চন্দ্র অর্থাৎ যে ব্যক্তির কর্কট লগ্ন কর্কট রাশি সেইখানে মঙ্গলটা নিচস্থ হচ্ছেন, হ্যাঁ, মঙ্গল যুক্ত আছে। গুরুজি বলছে যে চন্দ্র না, চন্দ্র বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি, ও তাহলে ঠিক হ্যাঁ, আছে। চন্দ্র মঙ্গল বললে কিন্তু এখানে আমার না, মঙ্গল নয়, হ্যাঁ চন্দ্র বৃহস্পতি, আচ্ছা ঠিক আছে বলেন। এই লগ্নের লগ্ন ভাবে চন্দ্র মকরে যদি মঙ্গল অবস্থান করেন তবে চন্দ্রমঙ্গল উভয়ই রাজযোগের ফল দেবে, মেনেই নেওয়া যায়। কারণ হচ্ছে কিন্তু মঙ্গল এইখানে চতুর্থ, মঙ্গল কিন্তু পঞ্চম দশম, দেখি এইখানে একটা প্রশ্ন আসছে, আমি সেই দিন থেকেই বারে বারে চিন্তা করি যে তাহলে তো আর সপ্তম পতিত্ব দোষ যেহেতু তার তো মাঙ্গলিক দোষ আছে, তিনি হয়তো রাজ্যের ফল দিলেন ঠিক আছে, প্রচুর অর্থ সম্পত্তি বিষয় সম্পদ গাড়ি বাড়ি দিলেন, মেনে নেওয়া গেল, কিন্তু তার বিবাহ বিবাহ ভাবটা কেমন হবে এই ব্যাপারেও তো একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এমনকি সন্তান ভাগ্যের ব্যাপারেও প্রশ্ন থেকে যায়, পিতৃভাগ্য উত্তরাধিকার সূত্রে কি পাবে তারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও কর্কট লগ্নের মঙ্গল পঞ্চম দশমপতি মানে কর্মপতি এবং বিদ্যাপতি পুত্রপতি পিতৃপতি, সে তুঙ্গস্থ হচ্ছে মাঙ্গলিক দোষ যুক্ত হয়ে, তুঙ্গস্থ হলে মাঙ্গলিক দোষের প্রভাবটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ সে অনেকটা একরোখা হবে, পিতার কথা শুনতে চাইবে না, পিতার কথা মানতে চাইবে না, পিতার কথা জানতে চাইবে না, পিতার আদর্শ পর্যন্ত ধরে রাখতে চাবে না, মানে একরোখা গোয়ার প্রকৃতির লোক হবে এবং নিজ চেষ্টায় সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে কি পেলো আর না পেলো তার কোনো মানে সেদিকে কোনো খেয়াল থাকবে না, তবে সে নিজ চেষ্টায় প্রতিষ্ঠিত হবে, কারণ সে পঞ্চম দশমপতি তুঙ্গস্থ সপ্তমে। কিন্তু তার দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমে মাঙ্গলিক দোষ যুক্ত থাকার কারণে জীবন সাথী কর্ম, অনেকে চায় যে আমি চাকরি করা স্ত্রীকে বিয়ে করব, বা আমার স্ত্রী চাকরি করবে, আমার স্ত্রী ব্যবসা করবে, বা আমাকে ধন সম্পদের সহযোগিতা করবে। কর্কট লগ্নের সপ্তমে মঙ্গল তুঙ্গস্থ থাকা সত্ত্বেও পঞ্চম দশমপতি থাকলেও সে কিন্তু জীবন সাথী বা জীবন সঙ্গীর উপার্জন খেয়ে যেতে পারবে না, কারণ নেগেটিভ গ্রহ যখন নেগেটিভ গৃহে গিয়ে শক্তিশালী হবে, আমি পূর্বেই বললাম, তখন কিন্তু সে নেগেটিভ ফলই দেবে, নেগেটিভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে। ক্লিয়ার? এবার সবাই ক্লিয়ার? এই লগ্নের জাতক গঙ্গা স্নান বা শিব পূজা বা ঈশ্বর পূজা বা আল্লাহর পুজো করে শুভফল লাভ করবেন, মানে তিনি এত পাপী যদি ভাগ্যভাবে বুধ বৃহস্পতি এবং পঞ্চমে শনি অবস্থান করেন, মেনে নেওয়া যায়। এই মেনে নেওয়া যায়, কারণ শনি নেগেটিভ গ্রহ, আবার নেগেটিভ ঘরে পঞ্চমে আছে, অর্থাৎ সে সপ্তম এবং একাদশে বুধ বৃহস্পতি, একাদশে বুধ বৃহস্পতি এবং পঞ্চমে। আমরা যেটি মুনি ঋষিরা, ঋষি বাক্য শিরোধার্য ঋষিরা যেটা বলে গেছেন, এর ভিতর থেকে আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব, এটি কিন্তু ক্লাসে আলোচনা হচ্ছে যে আমরা এর থেকে গ্রহণ করব কোনটি। বাবা আমাকে বলেছে যে ধরুন যে জিনিসটা শিখিয়েছেন, বাবাও তো ভুল শিখাতে পারেন বা ভুল শিক্ষায় শিক্ষিত থাকতে পারেন, এটা কি আমরা মানবো না? তাহলে আমি কি ভুল শিখতে পারি না? আমরা এই জন্য জ্যোতিষ গুরুমুখী বিদ্যা, যে গুরুরা বইতে পাবে, বই থেকে পড়ে জানবেন, কোথায় কি খাটিয়ে দেখেছেন, কোনটা কোনটা খেটেছে, সেটি শিষ্যদের দেবেন, আর শিষ্যরা সেটি গ্রহণ করবে, তবেই না সে কিন্তু উত্তম শিষ্য হবে বা উত্তম জ্যোতিষ হবে। আর নচেত এই যে সমুদ্র সম জ্যোতিষবিদ্যা, বই কত বই পড়বেন, কত বই কিনবেন, সনাতন জ্যোতিষের বা ভারতীয় জ্যোতিষের বই কিনে আর বই পড়ে শেষ করা সম্ভব নয়। আর যাচাই করে করে যখন কোনটি খাটবে আর কোনটি খাটবে না, এইটা যাচাই করতে করতে আপনার 4 বয়স পার হয়ে যাবে বা 10 বয়স পার হয়ে যাবে, জ্যোতিষ করে খাওয়া লাগবে। তাহলে এই লগ্নের একাদশে বৃহস্পতি বুধ এবং পঞ্চমে যদি শনি রাহু একত্রে অবস্থান করেন, তার মানে বৃশ্চিকে শনি রাহু, রাহু ওখানে নিচস্থ হচ্ছেন,
তাই বললেন এই লগ্নের একাদশে বৃহস্পতি বুধ এবং পঞ্চমে যদি শনি রাহু অবস্থান করেন তবে জাতক গঙ্গা স্নান করে বা ঈশ্বর পূজা বা আল্লাহর পুজো করে পুণ্য সঞ্চয় করবে। মানে এত সে পাপী হবে, এত তার দুঃখ কষ্ট হবে যে এ ব্যতিরিক্ত তার আর কোনো ক্ষতি নাই। কারণটা তো ব্যাখ্যা করতে হবে যে এভাবে বৃহস্পতি যাচ্ছে একাদশে, ও তো গুরুচণ্ডালী দোষ তৈরি করতেছে, মানে শুক্র আর বৃহস্পতি ওইখানে যাচ্ছে, ওদিকে রাহুটা দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে, রাহুটা নিযুক্ত হয়ে বসে আছে পঞ্চমে, মানে মেধা বুদ্ধি সৎফলার চন্ডাল দিকে ধাবিত হচ্ছে, ভালো বুদ্ধিটা থাকবে না, কুট বুদ্ধি থাকবে, সে পাপি তাপি তো হবে, তার গঙ্গা স্নান করে বা মুক্তি হবে কি করে? ওখান থেকেও মুক্তি হবে না, একমাত্র ওই যমরাজের সাথে চিত্রগুপ্তের সাথে কথা বলে কিছু ঘুষ টুস দিয়ে যদি কোন রকমের ভবতরী পার হওয়া যায়, তাই ছাড়া সম্ভব না। তাহলে মোটামুটি এগুলো কর্কট লগ্নের রাজযোগ গ্রহ। আবার একবার বলে দিই যে কর্কট লগ্নের মঙ্গল একাই রাজযোগের ফল দান করবেন যদি পঞ্চম দশমে অবস্থান করেন। এই লগ্নের শুক্র দ্বিতীয় দ্বাদশে অবস্থান করলে যোগকারক হবে, লগ্নের উন্নত শুক্রের অবস্থান শুভকারক নয়। 3 নম্বর পয়েন্ট, এই লগ্নের চন্দ্র বৃহস্পতি একত্রে অবস্থান করলে এবং মঙ্গল যদি সপ্তমে অবস্থান করেন তবে 3টে দশাই রাজযোগের ফল দান করবে, এটাও মেনে নেওয়া গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই লগ্নের একাদশে বুধ বৃহস্পতি এবং পঞ্চমে শনি রাহু অবস্থান করলে জাতকের অত্যন্ত ক্লেশ দুঃখ গ্লানি বা ভাগ্য বিপর্যয়ের কারণ হবেন, এই সূত্রকেও মেনে নেওয়া গেল। এই লগ্নের চন্দ্র লগ্নে এবং দশমে রবি থাকলে জাতক কীর্তিযুক্ত যশস্বী সম্মানীয় হবেন, ধনভাবতার ভালো হবে, এটাও মেনে নেওয়া গেল। আর এই লগ্নের লগ্নভাবে রবি বুধ শুক্র থাকলে এবং চন্দ্র মঙ্গল বৃহস্পতি একাদশে অবস্থান করলে প্রত্যেকটা দশা রাজযোগের ফল দান করবে। এই হলো কর্কট লগ্নের শুভাশুভ রাজযোগ কারক ফলের যে বিচার সেগুলোকে বলে দেওয়া হলো। আমি এবার একটু কথা বলি, যদি ভুল হয় তাহলে আপনি ছেড়ে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন কর্কট লগ্নে আমরা যদি চন্দ্র অবস্থান করে তাহলে রাশি আর লগ্ন একই, সে তার নিজ গৃহে বসে আছে, অর্থাৎ নিঃসন্দেহে সে মানুষটি সুখী হবে, তার শান্ত নম্র স্বভাব বিশিষ্ট হবে, সে শান্তিপ্রিয় মানুষ হবে, অপরের ক্ষতি সাধন করার কোনো চিন্তা চেতনা থাকবে না, নিজে যা পাবে তাই নিয়ে খুশি থাকবে, সেই সঙ্গে দেহ মন শরীর সবকিছুই ভালো থাকবে। এই লগ্নের যদি ধনপতি রবি যদি লগ্নে অবস্থান করে তাহলে সে ধনভাগ ভাবে গর্বিত হবে, এমনকি নিজের স্ব উপার্জিত অর্থে সে ধনী হবে, সেই সঙ্গে রবির সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কোনো শত্রুতার কোনো ব্যাপার নেই এখানে, নিশ্চিত সে তার ভিতরে কিছু রাগ গর্ব অহংকার কিছু থাকতে পারে, কিন্তু সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এই তো গুরুজি। এইবার তৃতীয় এবং দ্বাদশপতি বুধ যদি কর্কট লগ্নে অবস্থান করে তাহলে তৃতীয় ঘর থেকে আমরা ভাই বোন বিচার করি, দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার করি, তাহলে বুধ কর্কট লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, অর্থাৎ বুধ যখন তৃতীয় পতি যখন লগ্নে আসবে বা দ্বাদশপতি যখন লগ্নে অবস্থান করবে তখন ভাই ভাই নিত্য কলহ অশান্তি অনটন, ভাই বোন কর্তৃক ধন সম্পদ লুণ্ঠিত, এমনকি আত্মসাৎ, এগুলো কিন্তু করাতে পারে, কারণ পাপ গ্রহ আপনার লগ্নে আসছে এবং সে ব্যয়েরও ঘর, অর্থাৎ ভাই বোন কর্তৃক ভাই বোনের চিকিৎসার্থে ব্যয় হতে পারে, ভাই বোনদের সহযোগিতা করে গোল্লায় যেতে পারে, ভাই বোনরা আপনার সম্পত্তি আত্মসাৎ করতে পারে, অর্থাৎ সে পাপ গ্রহ, সে লগ্নে আসছে, বিপর্যয় কিন্তু ঘটাতে পারে। এইবার আসি এই লগ্নের চতুর্থ এবং আয়পতি শুক্র, এও কিন্তু পাপ গ্রহ, তাহলে সে যদি লগ্নে আসে তাহলে তার জীবনে কিছু কুবন্ধুর প্রভাব আসতে পারে, এমনকি কুপথে উপার্জন করার চিন্তা চেতনা করতে পারে, কারণ সে আয়পতি, অসৎ পথে কিছু উপার্জন করা, কি এমনকি পরনারী বা পর স্ত্রীর প্রতি লোভ লালসা থাকতে পারে, কিছুটা নেশার মধ্যে জড়িয়ে যেতে পারে, কিছুটা ওই কুবন্ধুর প্রভাবে পড়ে যা মানুষের জীবনে হয় সেই রকম হতে পারে, আবার কুলোককে বা কুবন্ধুকে আশ্রয় দিয়ে বিপদে পড়তে পারে, এমনটি কিন্তু ঘটতে পারে, কেননা দূর থেকে কোনো অশুভ দৃষ্টি আসতে পারে, কারণ আয়পতি শুক্র পাপ গ্রহ,
সে লগ্নে বসে আছে। অর্থাৎ এমন কেউ আসলো, আপনার বাড়ি আত্মীয়র মতো আশ্রয় নিল, আশ্রয় নিয়ে আপনাদের ঘুমের ওষুধ খাওয়ায় সবাইকে অজ্ঞান করে সবকিছু নিয়ে চলে গেল। এটা একদিনের জন্য নয়, ধরে নিতে হবে সারা জীবনের জন্য এই শুক্র আপনার গৃহে আসছে কোনো না কোনো অনটন ঘটানোর জন্য, এ কিন্তু ভালো কিছু দেওয়ার জন্য আসেনি, এটি কিন্তু ধরে নিতে হবে। এইবার এই লগ্নের পঞ্চম এবং দশমপতি হচ্ছে মঙ্গল, সেনাপতি। এই মঙ্গল একাই রাজ্যকারক গ্রহ, সে লগ্নে নিচস্থ হবে। তো মঙ্গল, রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। পাপ গ্রহ আগেই যখন বললাম যে শুভ গ্রহ শুভ ঘরে যেমন শুভ ফল দেবে, নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে পজিটিভ ফল দেবে। তাহলে পঞ্চম দশমপতি রাজ্যকারক মঙ্গল সে যখন নিচস্থ হবেন তখনও কিন্তু সে রাজযোগের ফল পাবে, অর্থাৎ ভালো ফল পাবে। এই মঙ্গল, যেটি আমি বারবার করে প্রশ্ন করছিলাম গুরুজির কাছে, যে মঙ্গল তুঙ্গস্থ থাকলে তার মাঙ্গলিক দোষ হবে, লগ্নে থাকলে মাঙ্গলিক দোষ হবে। বাবা এইখানটা আমার একটুকু বাবা ঠিকই বলছো, কিন্তু একটা কথাই বলি, যতই ভাবপতির বলাবল থাকুক না কেন, কর্কট লগ্নের মঙ্গলের ভাবপতির যতই বলাবল থাক না কেন, লগ্ন ভাবস্থ মঙ্গল কিন্তু কর্কট লগ্নের অশুভ ফলদাতা। এই লগ্নের মঙ্গল নিচস্থ কারণে বাড়লে উদর পীড়া। গুরুজি ওইটাই আমি আসতেছিলাম। হ্যাঁ, দেখুন সপ্তমের ক্ষেত্রে তাহলে ভাব না, তার ভাব না, ভাবপতির বলাবল আছে, ভাবপতির তার বলাবল আছে। হ্যাঁ, তিনি পঞ্চম দশমপতি। শেষ করি, আমি শেষ করার পরে বলি। বলো বলো। সপ্তমে থাকার পরে পঞ্চম দশমপতি সপ্তমে তুঙ্গস্থ থাকার কারণে সে কিন্তু জীবনে ওই মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনে যেমন অশান্তি হচ্ছে, এই মঙ্গল নিচস্থ থেকে তাকে ধন সম্পদ ভাগ্যে কষ্ট না দিলেও লগ্নস্থ মঙ্গলও কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করছে। অর্থাৎ যে কারণে এই পঞ্চম এবং দশমপতি মঙ্গল নিচস্থ হওয়ার কারণে এই লগ্নস্থ মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলদাতা। কারণ ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ, তখন ঘরে অশান্তি, গৃহশান্তি নষ্ট, হটকারী সিদ্ধান্ত, রাগ জেদ অহংকার আবেগ বাড়িয়ে দেবে, আর হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য অধপতনের দিকে ধাবিত করা। তারপরেও লোকটি থেমে থাকবে না, তার ওই যে হটকারী সিদ্ধান্ত মানে রাগী জেদি ক্রোধী মানুষ, অর্থাৎ বারবার চেষ্টার দ্বারা সে দাপিয়ে দাপিয়ে ওঠার চেষ্টা করবে, কারণ মঙ্গল রাজ্যকারক গ্রহ, সে লগ্নে বসে আছে। কিন্তু নিচস্থ দোষ আর মাঙ্গলিক দোষ, এই দুই দোষ মিলিত হয়ে তার তো অশুভ ফল দেবে, সেটা আমরা মুক্ত হব কিভাবে? এইবার এই লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি এই লগ্নে অবস্থান করলে নিশ্চিত করে শুভ ফল দেবে, এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই। কারণ তিনি লগ্নে উচ্চস্থ হচ্ছেন, তুঙ্গস্থ হচ্ছেন, তুঙ্গস্থ হচ্ছেন, উচ্চস্থ হচ্ছেন। এখানে কি হতে পারে যে ষষ্ঠপতি তুঙ্গস্থ হওয়ার কারণে বৃহস্পতি চন্দ্রের সংমিশ্রণ জনিত ব্যাধি পীড়া হতে পারে। কি ব্যাধি পীড়া হতে পারে? মাথায় ব্যথা, মাথায় যন্ত্রণা হতে পারে, মেরুদণ্ডের সমস্যা হতে পারে, কার্বাঙ্কল হতে পারে, স্বেচ্ছাগত প্রবলেম, ঠান্ডাগত প্রবলেম, চন্দ্রজনিত কারণে ঠান্ডাজনিত রোগ ব্যাধি হতে পারে, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ হতে পারে, ঘন ঘন মতের পরিবর্তন হতে পারে, জলযান দুর্ঘটনা ঘটাতে পারে, এই সব করতে পারে। কিন্তু মানুষটিকে কিন্তু ভাগ্য বিপর্যয় মানে চরমভাবে যে ভাগ্য বিপর্যয় করাবে, ভাগ্যপতি তুঙ্গস্থ হয়ে লগ্নে অবস্থান করবে বৃহস্পতির মতো হাই ভোল্টেজ গ্রহ, সে যে ভাগ্যের উত্থান ঘটাবে না, এটি কিন্তু হতে পারে না, অর্থাৎ শুভ হবে। এইবার আসি এই লগ্নের সপ্তমপতি শনি। শনি যখন কর্কটে অবস্থান করবে তখন সপ্তমপতি বিধায় সে সপ্তমপতি, সাধারণত সপ্তমপতি লগ্নে অবস্থান করা মানে বিবাহের পর তার ধনধান্যে উন্নতি হওয়ার কথা, কিন্তু সে তো অষ্টমপতিও, বিবাহের পর তার ভাগ্যের উন্নতি ঘটাবে, কিন্তু অষ্টমপতির কারণে জীবন সাথী বা জীবন সঙ্গীর চিকিৎসার্থে ব্যয়ের মাত্রাও কিন্তু সেই রকম বাড়িয়ে দেবে, অর্থাৎ থলি পূর্ণ করে রাখতে হবে টাকা পয়সা, স্ত্রীর জন্য কিন্তু ব্যয় হতে পারে নিধনপতি থাকার কারণে, মানে অষ্টমপতি থাকার কারণে। তাছাড়া কর্কট লগ্নের ক্ষেত্রে তো সে শনি মহারাজ মারক, মুখ্য মারক, প্রধান মারক, অর্থাৎ সে লগ্নে এসে বসে আসছে, সে তো ক্ষতি করবেই, সে ভালো অপেক্ষা মন্দের ভার বাড়িয়ে দেবে। অবশ্য
সপ্তমপতি হিসাবে আবারও বুঝতে হবে যে সপ্তমপতি হিসাবে সে লগ্নে থাকার কারণে সাধারণ দৃষ্টিতে জ্যোতিষরা ব্যাখ্যা করবে যে তোমার বিবাহের পর ধন ধান্য ফুলে ফেঁপে উঠবে। আমি বলবো ফুলে ফেঁপে উঠবে না, বরং ধন ধান্য হরণ হবে, কারণ সে অষ্টমপতি। ক্লিয়ার? এবার আমরা 12টা মানে 9টা গ্রহ লগ্নে থাকলে কি হয় পেয়ে গেলাম তো? গুরুজি ভুল বলেছি কিনা এবার? না, ঠিক ঠিক আছে। এবার আপনাদের প্রশ্ন থাকলে বলুন। আর রাহু কেতু? স্যার কর্কট লগ্নে শনির প্রতিকার দেওয়া যাবে কিনা? রাহু দেখুন, হ্যাঁ, এক মিনিট, কে কি প্রশ্ন করছে? কে কি প্রশ্ন করছে? কে জানো কি প্রশ্ন করলো? স্যার কর্কট লগ্নে, হ্যাঁ বলুন, কে জানো কি প্রশ্ন করছে তোমাকে? দেখো তো। হ্যাঁ বলুন। স্যার কর্কট, স্যার রিপন সরকার। হ্যাঁ স্যার কর্কট লগ্নের ক্ষেত্রে শনির প্রতিকার কি দেওয়া যাবে? কর্কট লগ্নের ক্ষেত্রে শনির প্রতিকার দেওয়া যাবে যদি শনি মানে পাপস্থ থাকে বা পাপ গ্রহ, ধরুন পাপ গ্রহ যদি শক্তিশালী থাকে তাহলে প্রতিকার দেওয়া যাবে না। কারণ ইনি যদি তুঙ্গস্থ থাকে প্রতিকার দেওয়া যাবে না, অর্থাৎ যদি তুলায় থাকে দেওয়া যাবে না। যদি মেষে থাকে প্রতিকার দেওয়া যাবে, যদি সপ্তমে থাকে প্রতিকার দেওয়া যাবে, যদি অষ্টমে থাকে আর প্রতিকার দেওয়া যাবে না। যদি ষষ্ঠ আর দ্বাদশে থাকে? ষষ্ঠে এবং দ্বাদশে থাকে সেক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশপতির মিশ্রণ প্রতিকার দিতে হবে, সরাসরি প্রতিকার দেওয়া যাবে না। মিশ্রণ প্রতিকার কি? এই ষষ্ঠে যখন থাকবে তখন ষষ্ঠপতি তো দোষ আছে বৃহস্পতি, অর্থাৎ সেক্ষেত্রে পীতম্বরী নীলা দিতে হবে। যখন দ্বাদশে যাবে তখন ময়ূরকণ্ঠী নীলা দিতে হবে, যেটা সবুজ নীলের মিশ্রণ। ময়ূরকণ্ঠী নীলা যেটা বুধ এবং শনির কাজ করবে। যখন ওই শনি তুলায় থাকবে, তুলায় থেকে যদি রাহুযুক্ত থাকে তুঙ্গস্থ থাকে প্রতিকার দরকার, মারক মানে চরম ক্ষতি করছে শনি, হয়তো বিচারের মাধ্যমে ডাক্তাররা বোর্ড বসিয়ে যখন অপারেশনের সিদ্ধান্ত নেয় ওই রকম যদি সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিকার দিতে হয় শনির, সেক্ষেত্রে শ্বেত নীলা দিতে হবে বা গঙ্গাজলি নীলা দিতে হবে, ইন্দ্র নীলা দেওয়া চলবে না। এমনকি শনি সপ্তম অষ্টমপতি ধনভাবে রবি সহযুক্ত হয়ে বসে আছে, এখানে শনি আর রবি মারামারি লাঠালাঠি করে একে অপরের শেষ হয়ে যাচ্ছে পিতা পুত্রে, ঠেকানোর দরকার। ইন্দ্র নীলা দিলে আরো মারামারি করে মরে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে রক্তমুখী নীলা দেওয়া যেতে পারে, যে রবি শনি এবং পঞ্চম দশমপতি মঙ্গল তিনটি গ্রহের একসঙ্গে কাজ করবে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। সেটাও কিন্তু প্রতিকারের বোর্ড বসানো হবে। ক্লিয়ার এবার? জি স্যার ক্লিয়ার। এইবার হচ্ছে কর্কট লগ্নে যদি রাহু অবস্থান করে, তো রাহু অবস্থান করলে রাহুর নিজের কোনো গৃহ নেই, সে সাধারণত মিথুনে আর বৃষে তুঙ্গস্থ হন, আর হচ্ছে ধনুতে আর বৃশ্চিকে নিচস্থ হন। এই রাহু যখন চন্দ্র কর্কটে আসবে, কর্কটের সাথে রবি রাহুর সাথে কিন্তু 5টি গ্রহের শত্রুতা, সবচেয়ে বেশি শত্রুতা রবি আর চন্দ্র, কারণ রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। তো এই যখন লগ্নে প্রবেশ করবে তখন লগ্নাধিপতিকে গ্রহণে অর্থাৎ অমাবস্যার অন্ধকারে গিলে খাবে। যখন রবির সাথে আসবে তখনও কিন্তু সেই গ্রাস, রাহুর গ্রাসে রবি ভস্মীভূত হবে। অর্থাৎ এখানে কিন্তু নিঃসন্দেহে রাহু অশুভ ফল দেবে, কোন শুভ ফল দেবে না, মানে অশুভত্ব করার জন্যই আসবে। ও এসে নিজে যে জ্বলে পুড়ে মরবে তা নয়, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। রাহু কর্কটে অবস্থান করলে সেই জাতককে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে, কিন্তু সে রাহু কখনো পাপস্থ হবে না। বিপরীতে যদি কেতু কর্কটে অবস্থান করে তখন কিন্তু শুভ ফল দেবে। কেন শুভ ফল দেবে? কেতুর সাথে কিন্তু চন্দ্রের বা লগ্নপতি, কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্রের মিত্রতা আছে বা শত্রু নেই, কেতুর কোনো দৃষ্টি নেই। কেতু তিনি পঞ্চমে তুঙ্গি, হ্যাঁ সে পঞ্চমে তুঙ্গি, পঞ্চম ষষ্ঠে দুটেই তার তুঙ্গি গৃহ, অর্থাৎ কেতু কিন্তু পঞ্চমপতি লগ্নে আসছে, লগ্নে অবস্থান করবে তখন কিন্তু ঝটকা উপার্জন, সে যারা লটারির স্বপ্নে বিভোর
তাদের লটারি প্রাপ্তি কিন্তু ওই কেতুই ঘটাবে। যারা বিদেশ থেকে ভাগ্য উন্নতি চায়, বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে চায়, আমদানি রপ্তানি বাণিজ্যে উন্নতি করতে চায়, বিদেশে বসবাস করতে চায়, বিদেশে উচ্চশিক্ষা করতে চায়, তাদের স্বপ্ন পূরণ হবে। এমনকি লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে আপনার ধরুন এই যে কন্ডাক্টারি ব্যবসা, এই সকল ব্যবসায় কিন্তু কেতু প্রচুর সহযোগিতা করবে, কিন্তু রাহু কোনো ক্রমেই করবে না। ক্লিয়ার? এইবার আপনাদের বলুন, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটা প্রশ্ন আছে। বলুন স্যার, শুক্র যদি 8th হাউসে থাকে, মানে অষ্টম ঘরে থাকে, তাহলে কি হতে পারে? এই লগ্নে শুক্র যদি অষ্টম ঘরে থাকে শনির গৃহে, তাহলে শুক্র এই লগ্নের হচ্ছে মারক এবং পাপ গ্রহ, বুধ শুক্র দুটোই। তাহলে পাপ গ্রহ অষ্টমে যাচ্ছে, কিন্তু লগ্নের অষ্টমে, তাহলে কি হবে আপনি বলুন? এই লগ্নের পাপ গ্রহ অষ্টমে নিধন স্থানে যাচ্ছে, অষ্টমপতি মুখ্য মারক মানে প্রধান মারক, আরেকটা মারক গ্রহ সেই ঘরে যাচ্ছে, তাহলে কি হবে? আরো বেশি খারাপ হবে। তাহলে সকাল থেকে কেন বলতেছি যে নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে নেগেটিভ ফলটা কম ঘটাবে। মানে পজিটিভ আসবে, পাপ ঘরে যে যদি দুর্বল হয়, সে তো অষ্টমে যে দুর্বল নিধন স্থানে যাচ্ছে, মারক গ্রহ কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র মারক গ্রহ, তাহলে সেই মানে মারক গ্রহ যে দুর্বল, অষ্টমে যে দুর্বল হয়ে পড়তেছে, তার মানে ওর মারকত্ব দোষ কিছুটা লোপ পাবে, মানে দুর্বল হবে। আচ্ছা, আর স্যার বুধ যদি নবম ঘরে থাকে? গুরুজি সঠিক বলছি তো? এইখানটাই মনে হলো ঠিক, এইখানটাই মনে হলো ঠিক হলো না, কারণ এই লগ্নের অষ্টম ভাবস্থ শুক্র এই লগ্নের অষ্টম ভাবস্থ শুক্র সর্বৈব পাপ, তার মেয়ে ছেলে সংক্রান্ত দোষ থাকবে, তার শুক্রগত রোগ জ্বালাগুলো হবে, কিডনি, প্রোস্টেট, এগুলো তার রোগ জ্বালা হবে, তার রিপুদোষের কারণ থাকবে এই লগ্নের অষ্টম ভাবস্থ শুক্র। কিন্তু গুরুজি আমার একটা কথা, তৃতীয় এই লগ্নের পাপ গ্রহ সে অষ্টম ভাবে যাচ্ছে, সেই ব্যক্তিটাকে মেরে ফেলবে। আমার এই প্রশ্ন যে শুক্র অষ্টমে থাকলে কি হবে? দেখো, চতুর্থ একাদশপতি, লগ্নের চতুর্থ একাদশপতি, তাহলে শোক দুঃখের সে কারণ ঘটাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সুখ শান্তি সে হানি করবে, এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই, কারণ চতুর্থপতি অষ্টমে বসে গেলেন, আইপতি অষ্টমে বসে গেলেন। কাজেই কিন্তু গুরুজি এখানে আরেকটু আমি না বলে পারছি না, এই লগ্নের তো পাপ গ্রহ শুক্র, তাহলে যখন পাপ গ্রহ, তার পাপ কি একটু হলেও নাশ হবে না? অষ্টমে নিধন স্থানে যখন যাবে, তখন পাপের প্রভাব কি একটু হলেও কমবে না? সেটা সাময়িক হয়তো কমবে, কিন্তু পাপগ্রহ অষ্টমে বলেছে, পাপত্ব তার বেড়েই যাবে, পাপত্ব তার কমবে, পাপত্ব তার কমবে না, পাপত্ব তার বেড়েই যাবে। এখন তুমি কি সেন্সে এটাকে দুর্বল হবে বলছো, আমি ঠিক বাবু আমার মাথায় আসছে না। তবে এই লগ্নের পাপ এবং মারক গ্রহ তিনি অষ্টম অবস্থান, তিনি প্রধান মারক হয়ে যাচ্ছেন। লগ্নে তো লগ্ন বিচারেও বলা হচ্ছে শুক্র এই লগ্নের প্রধান পাপ এবং মারক গ্রহ, আবার তিনি জাতচক্রেও তিনি লগ্নের অষ্টম ভাবে বসছেন, সেখানে তার পাপত্ব কিভাবে কম হবে বা তার মারকত্ব দোষ কিভাবে থাকবে না, এটা বাবু আমি ঠিক। এই ব্যাখ্যাটা হচ্ছে, এইবার আমার এই ব্যাখ্যাটা হচ্ছে যে যেহেতু পাপ গ্রহের বন্ধুপতি এবং আয়পতি, আমার ঘরে কিন্তু পাপ নয় শুক্র। কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে বাইরের আয়টা, তো বাইরের থেকে আসবে, ঘরে কি আয় হবে? আমার জমিতে, ঘরের মধ্যে কি উপার্জন হবে? উপার্জন হবে তো জমিতে, উপার্জন হবে ব্যবসা ক্ষেত্রে। বন্ধু বান্ধবরা কি আমার ঘরে থাকে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মিত্র বিচার করা হয় চতুর্থ ক্ষেত্র থেকে, তারা কি আমার ঘরের লোক? তারা কি রক্তের লোক? না, তারা বাইরের লোক। তো যখন চতুর্থপতি এবং আয়পতি বাইরের লোকটা যখন সে দুর্বল হবে, তার মানে তার কুবন্ধুর প্রভাবটা কিছুটা হলেও কমবে, মানে কুবন্ধুর কুগ্রাস কিছুটা হলেও কমবে। এমনকি কুপ্রভাব একাদশপতির সেই পাপ যে মানে আয় ভাবে যে অসৎ পথে উপার্জন করার মানসিকতা, এই শুক্রটা দুর্বল হওয়ার কারণে কিছুটা হলেও
কমাতে পারে, এটা হচ্ছে আমার ব্যাখ্যা। বলেন গুরুজি এক্ষেত্রে কি বলা যায়? স্যার দেখো, হ্যালো, হ্যাঁ বলি আমি হ্যাঁ, যারা এখানে আসছেন, হয়তো কার্তিক চন্দ্র এটা ঠিকই বলছেন বা এটা ব্যাখ্যাটা হয়তো উনি অন্যভাবেই করলেন বা বললেন। তবে আমার বক্তব্য হচ্ছে কর্কট লগ্নের অসমস্ত শুক্র এ শনির থেকেও বেশি পাপ। এ পাপ কোথাও তার কমছে না, বরং পাপ তার বেড়েই যাচ্ছে। এটাই কিন্তু আমার আর একটা সিদ্ধান্ত। অর্থে বলা যায়, গুরুজি আপনি যে অর্থ বলছেন সেটা হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ আর নৈসর্গিক পুণ্য গ্রহ। তো পুণ্য গ্রহ যে পাপ গৃহে গিয়ে পড়ছে, মানে শুক্র শুভ নৈসর্গিক শুভ গ্রহ, আর রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ দেখো, গ্রহ। সাধারণত পাপ গৃহে শুভ, বলি সাধারণত হ্যাঁ, শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ থাকায়, শুক্র এই লগ্নে শুভ গ্রহ চতুর্থপতি, তাহলে শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ আছে। আবার তিনি একাদশপতি আইপতি। তোমার বিচার যদি ধরতে হয় শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ না থেকে তিনি অষ্টমে বসছেন, তোমার ব্যাখ্যা অনুসারে তিনি কিছু না হলেও কিছু শুভ ফল দেবেন, তার পাপত্ব কিছুটা কম হবে, এইটাকে একদিক থেকে মেনে নেওয়া যাচ্ছে। কেন্দ্রপতিত্ব দোষ তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি না শুভ অশুভ হতেন, আরো অশুভ হতেন তিনি যদি কেন্দ্রে অবস্থান করতেন, মেনে নেওয়া গেল এই কথাটা। তাহলে অষ্টমস্ত শুক্র যুক্তির খাতিরে তোমার কিছুটা মেনেই নেওয়া যায় যে তার যে পাপত্ব, তার যে অশুভত্ব কিছুটা হলেও কম হবে। কিন্তু বিচারের ক্ষেত্রে দেখা গেছে কর্কট লগ্নের অষ্টম ভাবস্থ শুক্র কিন্তু শুভ ফলদাতা নয়। এটাই কিন্তু মূল কথা। আমি বলতে এবারে চাচ্ছি বাবা, তার বন্ধু বান্ধব দ্বারা শত্রুর ভাব একটু কমবে, অসৎ পথে উপার্জন করতে যে লাঠি ঝাঁটা একটু কম খাবে, বা অন্যায় অবিচারের পথে সে একটু কম যাবে ওই শুক্র অষ্টমে থাকলে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা ছিল। স্যার এটা হচ্ছে হ্যাঁ স্যার বলো। আমার আমার কুষ্টির ক্ষেত্রে আর কি স্যার। আমার স্যার শনি হচ্ছে 4th হাউসে, শুক্র হচ্ছে 8th হাউসে, মঙ্গল হচ্ছে 5th হাউসে, বৃহস্পতি 6th হাউসে, আর বুধ হচ্ছে 9th হাউসে কোন রবির সাথে। লগ্ন আপনার? কোন লগ্ন? কর্কট লগ্ন। হ্যাঁ, তাহলে একটু নোট করতে হবে, নোট না করে উত্তর দেওয়া যাবে না। বলুন কর্কট লগ্নে কোথায় কে? স্যার শনি আর চন্দ্র হচ্ছে 4th স্থানে। শনি চন্দ্র, অর্থাৎ শনি তুঙ্গস্থ হয়ে চন্দ্রযুক্ত হয়েছে না? তারপরে মঙ্গল আর কেতু 5th হাউসে। মঙ্গল কেতু 5th হাউসে। কেতু বৃহস্পতি তুঙ্গস্থ 6th হলেন, হাউসে। পঞ্চমপতি পঞ্চমে রাজ্যকারক হলেন। বলেন এবার রাহু লিখলাম বৃষে। হ্যাঁ, তারপরে বৃহস্পতি 6th হাউসে। বৃহস্পতি 6th হাউসে, বৃহস্পতি লিখলাম। শুক্র 8th হাউসে। 8th হাউসে কুম্ভে শুক্র লিখলাম। বলেন বুধ আর রবি 9th হাউসে। এইরকম যে লগ্নের ক্লাস যেদিন হবে সেই লগ্নের জাতক যদি কেউ থেকে থাকেন, এটা মানে পরিধান যোগ্য তার প্রশ্ন করার জন্য। এটা সবার জানা থাকুক, যে লগ্নের জাত ব্যক্তি বা যে লগ্নের যেদিন ক্লাস হবে সেই লগ্নের আমাদের যে স্টুডেন্ট থাকবেন তার অগ্রাধিকার থাকবে, এটা জানার বিষয়। দেখুন কর্কট লগ্নের চতুর্থে শনি, সপ্তম এবং অষ্টমপতি সে তুঙ্গস্থ হয়েছে। আগেই কিন্তু যখন শনির ব্যাখ্যা দিলাম তখন কিন্তু বললাম যে এই শনি সপ্তম এবং অষ্টমপতি বরং নিচস্থ থাকলে অশুভত্ব দোষ কিছুটা কমবে, তুঙ্গস্থ থেকে কিন্তু বাড়িয়ে দেবে। উপরন্তু রাশিটি তুলা, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, যে শুক্র বসে আছে অষ্টমে, যেটি নিয়ে এতক্ষণ এই যে গুরুজি আর আমি যে আলোচনা করলাম। আবার রাশিপতি এবং রাশির অষ্টমপতি কিন্তু শুক্র, অর্থাৎ আপনার পার্সোনাল বিচার যখন করা হবে তখন এই শুক্র অষ্টমে আপনার রাশিপতি এবং রাশির অষ্টমপতি, আবার লগ্নের চতুর্থ এবং আয়কর, সে অষ্টম ভাবে বসে আছে। তাহলে গুরুজি এখানে কি বলা যাবে না যে রাশিপতি এবং রাশির অষ্টমপতি শুক্র, ওদিকে লগ্নের অষ্টমে শুক্র বসে আছে কর্কট লগ্নের ক্ষেত্রে, এই শুক্র কি কোনো ক্রমেই বলা যাবে না যে এই শুক্র একটু হলেও মানে নিস্তেজ হয়েছে বা অশুভত্বের হার কমাবে, যেহেতু রাশিতে তুঙ্গস্থ শনি আর শনি শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে।
এখানে কি দেখো, আমি প্রথম কথায় আমি প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি যে ভদ্রলোক তোমাকে প্রশ্নটা করলেন, ওনার বিবাহিত জীবনটা শুভ হবে না অষ্টমে শুক্র এবং থাকার জন্য। ওনাকে জিজ্ঞেস করো তো ওনার বিবাহ জীবনটা কেমন, জিজ্ঞেস করো তুমি। এটা পার্সোনাল ব্যাপার, যেহেতু জিজ্ঞেস নাই করলাম। আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখুন, এই যে অষ্টমপতি আর শনি আর শুক্র যে ক্ষেত্র বিনিময় হলো, উপরন্ত লগ্নের অষ্টমে বসে থাকলো, তাহলে এখানে অশুভত্ব দোষ একটু হলেও লাঘব হবে। হ্যাঁ হবে, তার দাম্পত্য জীবনে অশান্তি হবে, দ্বিতীয় বিবাহের কারক হবে, এমনকি জীবনে শনি চতুর্থে থাকলে যে বন্ধু দ্বারা সে জীবনে বিপর্যয় ঘটবে, এটা তো আমরা পূর্বের মানে বিচার করার সময় করেই গেছি। না, শনিটা বলি, শনিটা চতুর্থে বসে থাকার দরুন সে যানবাহন, ভূমি, গৃহবাড়ি এগুলো সে পাবে, কিন্তু তার মন বলে কোনো, সে মন তাকে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কোনো স্থিরতা নেই, কোনো স্থিরতা নেই, এত চঞ্চলতা, এবং প্রত্যেকটা চিন্তায় তার দুশ্চিন্তা, কোনো চিন্তায় তার চিন্তা নাই, তার প্রত্যেকটা চিন্তায় দুশ্চিন্তার কারণ। থাকার কারণে সে কিন্তু রাশির চতুর্থ এবং পঞ্চমপতি, মানে মনের শান্তি কোথায়, মনের তৃপ্তি কোথায়, এই উত্তর কিন্তু কোথাও খুঁজে পাবে না। মানে যেখানেই যাবে পরিপূর্ণ ব্যাখ্যা নিয়ে কিন্তু সে ফিরতে পারবে না, বা পেট ভরে খেয়ে ফিরতে পারবে না। ও দুনালা বাদ থাকতেই তার উঠে আসতে হবে, মানে পরিপূর্ণ চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে না। এটা গুরুজি সঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লগ্নের পঞ্চমপতি, পঞ্চম এবং দশমপতি মঙ্গল রাজ্যকারক গ্রহ, প্রথম রাজ্য মানে একাই রাজ্য, তার সাথে তুঙ্গস্থ কেতু বসে আছে, কিন্তু রাহু দৃষ্ট, তো আবার তুঙ্গস্থ রাহু দৃষ্টিও আছে। তাহলে এই জায়গায় রাহুর দৃষ্টিতে মঙ্গল বেশি ক্ষতিগ্রস্ত না মঙ্গল বেশি শক্তিশালী, এটি আমাদের বিচার করে বের করতে হবে। আমি বলবো পঞ্চম এবং দশমপতি একাই মঙ্গল রাজ্য, সে তার নিজ গৃহে বসে আছে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে, এই শক্তিশালী। অর্থাৎ লগ্নের পঞ্চমপতি পঞ্চমে নিজস্ব ক্ষমতায় ধনবান হবে, নিশ্চিত বিদ্যান, সুখী, উদার, পরোপকারী মানুষ হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন পাবে নিজের উপার্জিত ধন সম্পদ মিলিয়ে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবে। কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত করবে, স্বজন শান্তি বিঘ্নিত করবে, শত্রুর চাপ বাড়িয়ে দেবে, এমনকি ওই যে বললাম না যে পরিপূর্ণ রূপে পেট পুড়ে খাওয়া পর্যন্ত জীবনে নাও ঘটতে পারে। এমনকি যেখানে আমি যে আশা নিয়ে যাচ্ছি সেখান থেকে সেই পরিপূর্ণ আশা না পেয়ে বা পরিপূর্ণ সেই মনের আশা পূর্ণ করে না ফিরে আমি অর্ধেকটুকু নিয়ে চলে আসলাম। মানে সবসময় একটা অতৃপ্ত কামনা বাসনা থাকবে। হ্যাঁ বলুন। মঙ্গল কেতু সংযোগের জন্য তো তাকে ডাক্তার বানাইছে নাকি? এখন দেখুন, কেতুর জন্য কেন বানাবে? না 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 না, মঙ্গল তো তাকে বানিয়েছে, আমার বক্তব্য ওই জায়গাটাতে নয়। অর্থোপেডিক্স ডাক্তার হইছে, কিন্তু এই কেতুর জন্য হইছে না? অর্থোপেডিক্স ডাক্তার তো কেতুর জন্য হইছে নাকি? না না, অর্থোপেডিক দাঁড়ান দাঁড়ান, কেসি এক মিনিট। যিনি প্রশ্ন করছেন তাকে একটা কথাই বলি, পঞ্চমে কেতু থাকলে কিন্তু ডাক্তার বানাতে পারে না। এই বলি শুনুন, পঞ্চমে কেসি যেটা বলছেন এটাই ঠিক, পঞ্চমে মঙ্গল যুক্ত কেতু বলে তাকে ডাক্তার বানিয়েছি। কোন জাতক জাতিকার পঞ্চমে কেতু থাকলে ডাক্তার বানায়নি। কর্কট লগ্নের ক্ষেত্রে কেতু যদি ওখানে নাও থাকতেন তাহলে মঙ্গল একাই ডাক্তার বানাতে পারতেন বা পারেন। এইটাই বলি নাই, আমি বলছি মঙ্গল কেতু যুক্ত হয় তাকে অর্থোপেডিক্স ডাক্তার বানাইছে। অর্থোপেডিক কোনো কথা নয়, অর্থোপেডিক বা সার্জন কোনো কথা নয়, বা কি মেডিসিন হলো কোনো কথা নয়। আগে এমবিবিএস পাস করবে, তারপরে তো সে গাইনি হবে বা অর্থোপেডিক হবে বা ধরুন আপনার এই মানে সার্জন হবে, কিছু হবে। কিন্তু এখানে কেতু অর্থোপেডিক বানাবে না। অর্থোপেডিক মানে কি? হাড়। হাড়ের কারক কি কেতু না হাড়ের কারক শনি? শনি, কিন্তু আরো তো গোপনে তো কারণ হাড়ের ভিতর কি আছে তো আমরা তো জানি না। আর এখানে শনির কানেকশন আছে কোথায়? শনির কোন দৃষ্টি, শনির কোন শুভ দ্যুতি বা শনির কোন শুভ দৃষ্টি আছে এখানে? তাহলে অর্থোপেডিক কি শনি বানাইছে? অর্থোপেডিক ওনাকে শনি বানায়নি। এখানে শনি তুঙ্গস্থ আছে সপ্তম অষ্টমপতি,
অর্থোপেডিক এখানে শনি ওই মানে কেতু বানায়নি, বানালে বরং শনি মহারাজ তুঙ্গস্থ, এই গুণ নিয়ে হয়তো তাকে অর্থোপেডিক বানাতে পারে, কেতু বানায়নি। শনি নক্ষত্র তো এখানে আছে। না না কেছি নক্ষত্র তো এখানে আছে স্যার। কেছি ওটা নয়, এই লগ্নের পঞ্চম ভাব অর্থ শুক্র, টেকনিক্যাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোই হবে। মঙ্গল একাই এটা করেছে, এর জন্য কারু কোনো সহযোগিতা সে প্রয়োজন মনে করে কারু সহযোগিতা তার দরকার লাগেনি, তার দরকার লাগেনি তার কোনো সহযোগিতা, সে একাই করে গেছে। উনি সার্জন হবে, সার্জন মঙ্গল, উনি অর্থোপেডিকের সার্জন হবে, ভালো সার্জন হবে, এটা বরং করবে। এইবার এই লগ্নের শনি নক্ষত্র আছে স্যার, শনি নক্ষত্র আছে না? হ্যাঁ শনি নক্ষত্রে আছে। হ্যাঁ তাহলে কত নম্বর নক্ষত্রে আছে সেটা তো আমি পাইনি এখানে রে ভাই, কত নাম্বার নক্ষত্রে আসছে এটা কিন্তু আমরা এখানে লিখিনি, তাহলে নক্ষত্র সেটা আমরা পরে জানবো। শনির নক্ষত্রে আছে, আপনি প্ল্যানেটটা দেখেছেন হয়তো তাহলে পার্সোনালি, শনির নক্ষত্রে আছে বিটা ওই যে আমি বললাম যে শনি তুঙ্গস্থ আছে তার জন্য হতে পারে, কিন্তু কেতু কোনো ক্রমে তাকে কিন্তু অর্থোপেডিক তৈরি করেনি। ক্লিয়ার? এইবার দেখেন এই লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি, যিনি ষষ্ঠে বসে আছে, তাহলে বৃহস্পতি ভাগ্যপতি হিসাবে পিভি রমন বলেছেন যে এই লগ্নে শুভ কারক গ্রহ, কিন্তু ভৃগু পরাশর কেউই বলেন নাই যে কর্কট লগ্নে বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে পূর্বে যে কথা বললাম যে অতিরিক্ত কামনা বাসনা থাকবে, এমনকি মানি লোক মান পাবে না, বা ধরুন সেই ডাক্তার নামজাদা যেখানে পঞ্চমপতি মঙ্গল একা মুখ্য রাজ্য কারক গ্রহ পঞ্চমে বসে নাম ডাক্তার বানাইছে, উনার থাকার কথা বাংলাদেশে প্রথম 10 জনের একজন, কিন্তু বৃহস্পতি একমাত্র পিভি রমন বলেছে ভাগ্যস্থানে থাকলে শুভ হতে পারে, কিন্তু ষষ্ঠে রয়েছে কেউ বলে নাই যে শুভ দেবী। অর্থাৎ বৃহস্পতি শুভ না থাকলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের যে মহান হবে, সেই মহান হওয়ার জায়গা কোথায়, বা জীবনে বৃহস্পতির গুণ কি? সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ আর নিজের প্রচেষ্টা দিয়ে। শুধু তাই নয় দেখছি ওটা তো একটা ব্যর্থতা। আর দেখো ভাগ্যভাবে যে তৃতীয় ব্যয়পতি তিনি যে নিচস্থ হলেন ওই বুঝবে, দেখো ওইখানটা দেখো, দেখো ভাগ্যভাবে কি হয়েছে। তাহলে তাহলে ভাগ্যের বিড়ম্বনা হবে না তো কি হবে, তাহলে ভাগ্য বিড়ম্বনা হবে না তো কি হবে। ধনপতিকে সঙ্গে নিয়ে, ওটাই আমি পরে আসতেছিলাম যে তৃতীয় এবং দ্বাদশপতি বুধ সে ধনপতিকে সঙ্গে নিয়ে গিয়ে শালা নিচস্থ হয়ে পড়েছে ওখানে, আর জায়গা পাইনি। এই বুধটা একমাত্র সর্বনাশের কারণ ওনার হচ্ছে বুধ শুক্র, বুধ এবং শুক্র এই দুটি গ্রহ ওনার জীবনের সব থেকে সর্বনাশা গ্রহ। ঠিক তো গুরুজি? বুধরা, হ্যাঁ ডেফিনেটলি। এবং বুধ নিচস্থ কারণে ভদ্রলোকের পেটের প্রবলেম, আমি নিশ্চিত ভাবেই বলছি ভদ্রলোকের 2-1 জন্ডিস হওয়ার কথা, জিজ্ঞেস করে দেখো, উনি বলবেন হ্যাঁ জন্ডিস হয়েছিল। সব ধরনের উদর পীড়া, সব ধরনের উদর পীড়া জন্ডিস হয়েছিল, আর বলছি তো জন্ডিস হওয়ার কথা, এবং সব ধরনের উদর পীড়া। তো তাহলে আর ওই বুধরা ভাগ্যভাবে যে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে তীক্ষ্ণ বুদ্ধি, আপনার যে অধ্যাবসায়, আপনার যে ধরুন এই যে বৃত্তি, এই বৃত্তির পথে আপনার সমস্তটাই আপনার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ালো ওই বুধটা ভাগ্যভাবে যে মিলিয়ে নেবেন, যার ফলে বুধ ভাগ্যভাবে। ঘোষ একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে শুধুমাত্র বুধ আর শুক্র ব্যতি রেখে আপনার জীবনে আর বিপর্যয় ঘটানোর মতো কোনো গ্রহ আপনার প্ল্যানেটে পাওয়া গেল না। শনি, এটা হচ্ছে সর্বশেষ ব্যাখ্যা। শনি না, শনিও এখানে তুঙ্গস্থ থেকে সে তো রাশিতে বসে আছে, রাশির সে কিন্তু চতুর্থ এবং পঞ্চমপতি। আমি ক্লাসের প্রথমে বলেছিলাম যে লগ্ন আর রাশি এই দুইজনের কার গুরুত্ব বেশি, দাড়িপাল্লায় রাখলে কোন সাইড ভারী হবে আর কোন সাইড হালকা হবে এই বিচার করা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। দুটোর গুরুত্বই সমান। আমি বলবো যে কার বেশি আর কার কম এটা কিন্তু খুবই কম বিচার করা যাবে। তো লগ্নের সপ্তম অষ্টমপতি শনি হিসাবে সে যতটা পাপ করবে বা যতটা অশুভ দেবে তুঙ্গস্থ থাকার কারণে, সে কিন্তু আবার বিপরীতে রাশির চতুর্থ এবং পঞ্চমপতি রাশিতে তুঙ্গস্থ থাকার কারণে ওই সেই পাপের ভার কিছুটা কমাবে, কমায় আপনার জীবনের প্রতিষ্ঠার দ্বার খুলে দেবে এই শনি। আরেকটা কথা,
আর একটা কথা কেসি, তুমি দেখো ওই শনি চতুর্থে বসে দশম ভাবকে দৃষ্টি করে গেছেন, হ্যাঁ দশম ভাবকে কর্মভাবকে দৃষ্টি করে যাচ্ছেন। দেখো কি হ্যাঁ। অবস্থাটা ঘটেছে। শনিটাও কি অশুভ করে দেখো, কর্মভাবের যে যশ গৌরব, যে যশমর্যাদা, সেটাও তো ভদ্রলোক খুব বেশি পেয়ে বা পায়ে পেয়ে থাকছেন এমনটাও কিন্তু না। এটা আমার অ্যানালিসিস। হ্যাঁ কর্মভাব থেকে অশুভ করে। সেইটাও তো বললাম যে এই ক্ষেত্রেও আমি পূর্বে কিন্তু এই কর্কট লগ্নের ব্যাখ্যা যখন ওই যে কে বলছিল যে শনির প্রতিকার করতে পারে কিনা, কে যেন বললো, হ্যাঁ একজনকে প্রশ্ন করছিলেন যে নীলা করতে পারবে কি? হ্যাঁ স্যার আমি রিপন সরকার। কে প্রশ্ন করছিলেন? রিপন রিপন সরকার স্যার। তখন কিন্তু আমি বলেছিলাম যে যদি ধনভাবে শনি থাকে, একান্ত শনি লন্ডভন্ড করে দিচ্ছে, সেক্ষেত্রে রক্তমুখী নীলা পড়া যায়। এক্ষেত্রে শনি তার জীবনে দশমে দৃষ্টি প্রদান করেছে। এমনকি শনি যদি বকরি না থেকে থাকে তাহলে ষষ্ঠে বৃহস্পতির উপর তার তৃতীয় দৃষ্টি, সরি বৃহস্পতির পরে শনির তৃতীয় দৃষ্টি, এটাও কিন্তু ক্ষতিকারক। অর্থাৎ সেক্ষেত্রে কি করা যেতে পারে, যেহেতু রাশির বর্ণও কিন্তু শ্বেত শুক্র অর্থাৎ চন্দ্র, আর রাশি অধিপতি শুক্রও কিন্তু শ্বেত শুক্র, ইনার ক্ষেত্রে কিন্তু সেই শ্বেত নীলা প্রযোজ্য। অর্থাৎ যেটা গঙ্গাজলি নীলা বা শ্বেত নীলা, এটা একমাত্র ইনার জন্য প্রযোজ্য। রিপন সরকার যে প্রশ্ন করেছিল অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। চন্দ্রকেও গাঢ় করা যাবে, শনিকেও গাঢ় করা যাবে, আবার শুক্রকেও গাঢ় করা যাবে, গাঢ় করা যাবে। হ্যাঁ এভাবে হবে প্রতিকার, যেটি আপনার প্রশ্ন। তো আজকে এত খুশি লাগছে যে দেখুন প্রথম তারিখটি বসিয়ে তখন বলছিলাম যে শনির তারিখ লটারিতে বেঁধেছে মকর লগ্ন, ওদিকে সালের 29 তারিখ চন্দ্র পরিবর্তন ঘটায় দেবে, সে এসে বাঁধেছে গ্রহ বিচার করার জন্য আমার ক্লাসে। আজকের ক্লাসে ভালো কিছু হতে পারে না, বা আমার পেটের ভান্ডার বেরোতে পারবে না, বা বেরোনো উচিত না, কিন্তু বার যোগ করলে যে বুধ হয়েছে। আপনারা কি আজকে নিশ্চিত হতে পেরেছেন ক্লাসে যে আজকের ক্লাসেই আমার মনে হয় যে এই ক্লাসের শুরু থেকে আজকের পর্যন্ত আজকেই মনে হয় সবচেয়ে বেশি জিনিস বের হয়েছে। কারণ গুরুজিকে আমি যে সময় পেয়েছি আমার ক্লাসের মাত্র 10-15 মিনিট মাত্র, এটা পাওয়ার কথা ছিল না। দৈব, সব দৈব ভাবে। দেখুন এখন প্রেসিডেন্ট স্যার জয়েন করেছেন। প্রেসিডেন্ট স্যার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ শুনতেছি, ভিডিওতে আসেন। হ্যাঁ ভিডিওতে আছে। হ্যাঁ আমি শুনতেছি। তো না ভিডিওতে আসুন। হ্যাঁ ভিডিওতে। তার শনির একটা প্রশ্ন ছিল আমার কাছে, মিথুন লগ্নের। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন, আগে আপনার প্রশ্নের উত্তর, তারপরে প্রেসিডেন্ট স্যারের সাথে পরে কথা বলবো। বলুন স্যার মিথুন লগ্নের শনির একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, কি মিথুন লগ্নের শনির প্রশ্ন? আপনার মিথুন লগ্নের অষ্টমপতি শনি, সে ষষ্ঠে বৃশ্চিক রাশিতে, এটার একটা ইয়েটা বলে। মিথুন লগ্নের ক্লাসের সময় কেন প্রশ্ন করলেন না আপনি? আচ্ছা আসি এবার লগ্নের ষষ্ঠে বৃশ্চিকে শনি। হ্যাঁ জি স্যার। বৃশ্চিকে শনি একসাথে আর কে আছে? শুধু শনি। বেশ, শুধু শনি আছে? শনির উপর কারো দৃষ্টি আছে? স্যার ওটা তো আমার অত সঠিক ইয়ে নেই। আচ্ছা তাহলে প্ল্যানেট নিয়ে পার্সোনাল যখন ই করবে। আর আমার একটা কথা, না কেসি, ওইটাই ব্যাখ্যা করা হোক যে মিথুন লগ্নের ষষ্ঠভাবে কেতু মঙ্গলের ক্ষেত্রে বসে আছেন, ষষ্ঠভাবে তিনি কি ফল দেবেন, আজকে এইটাই ব্যাখ্যা হোক। এবং ভদ্রলোক কি বলবেন আমি জানিনি, তুমি বলো, তোমাকে আমি নিশ্চয়ই ইয়ে করছি, বলো কি হবে ওটা। লগ্নের অষ্টম এবং নবমপতি শনি সে ষষ্ঠে বসে আছে। হ্যাঁ ষষ্ঠভাবে, তাহলে আগে অষ্টমপতি পরে নবমপতি, মানে জীবনে ধন ধান্য নাশ হবে, পিতার ধন সম্পদ হরণ হবে, সেই সঙ্গে বিদ্যা শিক্ষায় বাধা হবে। বিদ্যা শিক্ষায় বারংবার বাধার কারণে, এমনকি পিতা মাতার সাথে মতানৈক্যের কারণে একাধিকবার গৃহবাড়ি ত্যাগ করতে হবে। সেই সঙ্গে জীবনে বিদ্রোহ, জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য, ফাটল, এটা নিত্য সঙ্গী হয়ে থাকবে, জীবনকে পর্যুদস্ত করে দেবে এই শনি। এমনকি তার জীবনের মানে যে সৎ গুণ, সৎ আদর্শ, সৎ নীতি, সব কিছুকেই কিন্তু এই শনি
পর্যুদস্ত করবে। এই শনির কোনো স্যার ক্ষেত্রে এই শুভ ফল দিতে ওই পারে না। শনি তো ওই হলো সন্ত্রাসী ঘরে চলে যাচ্ছে, ওই তাহলে এবারে সন্ত্রাসী সে ব্যাপারে ঘরে আছে কোথায়? অষ্টম এবং নবমপতি সে বৃশ্চিকের ষষ্ঠে। রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ না, পাপ গ্রহ তো পাপ ঘরেই আছে। ভাগ্যপতি পাপস্থ, অষ্টমপতিও পাপস্থ, বুঝা গেল? ভাগ্যপতি অষ্টমপতি দুজনই পাপস্থ, মানে ফলটা খারাপ ফল দেবে। এই শনি শুভ ফল দেবে না। স্যার আমার কর্কট লগ্ন স্যার, আমার কি স্যার? বলুন 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 স্যার আমার যে কর্কট লগ্ন, আমার তো জন্ম তারিখ কোনো নির্দিষ্ট নাই, এমনকি স্যার আমার ভাগ্য বিচার করা যাইতো না? না, তাহলে আপনি কর্কট লগ্ন কি করে বুঝলেন? আপনার তো কর্কট লগ্ন জন্ম তারিখ যেহেতু জানেন না, আপনি কর্কট লগ্ন কেমনে বুঝলেন? আপনি না স্যার বলছেন, আপনি না লেখা দিছেন। লগ্ন লিখে দেননি, রাশি লিখে দিছি। ওরা গোচর ধরে হয়েছে হয়তো। না, গোচর ধরে না, আমি রাশি বলে লিখে দিছি। জন্মের সময় তারা কাউকে লগ্ন লিখে দিই না তো। ঘটনা তো ঠিক আছে সুমন কবিরাজ? আচ্ছা স্যার দেখুন, তাহলে এবার প্রেসিডেন্ট স্যার আছেন উপস্থিত। আমি আর 5 মিনিট একটু কথা বলবো। যে কথাটা প্রথমেই বলতেছিলাম, আপনারা সবাই কিন্তু ছিলেন তখন, যে এই এখন যারা আছেন সবাই ছিলেন। তা সেই শনির তারিখে এবং সেই বুধের তারিখে, এমনকি চন্দ্রের তারিখে দেখুন যতগুলো লড়াই হলো, সেটা কিন্তু চন্দ্রকে নিয়ে, দেখুন তুলা রাশিকে নিয়ে, কর্কট লগ্নকে নিয়ে আজকের ক্লাসটাও পড়লো সেই কর্কট লগ্নের ক্লাস, গুরুজির ক্লাসটাও পড়লো কর্কট লগ্নের, আমার লটারিতেও বাঁধলো সেই কর্কট রাশি, কর্কটের মানে গ্রহ চন্দ্র, ওদিকে লগ্নের লটারিতে বাঁধলো শনি। আজকের যত প্রশ্ন বাসুদেব প্রশ্ন শনি, এদিকে ওনার রাশিতে শনি, সৈকত কি যেন এই প্ল্যানেট কে বললেন? সৈকত ঘোষ। আচ্ছা, ডাক্তার বাবু সৈকত ঘোষ উনি বললেন, উনারও ব্যাখ্যাটাও হলো শনি। অর্থাৎ আজকের সমস্ত প্রশ্নগুলো ম্যাক্সিমাম শনি, ম্যাক্সিমাম বুধকে নিয়ে। আজকের বিপর্যয়ের কারণ বুধ, যেটিকে নিয়ে আমি প্রথমেই বললাম যে আজকের ক্লাসে ভালো কিছু হতে পারে না, আমার কাছ থেকে বেরোতে পারে না, কিন্তু এই কারণে ওই বুধ, শনি আর বুধের সম্পর্ক দেখুন। এই জায়গায় কিন্তু ইনার জীবনে সেই বুধ নিঃস্বস্ত হয়ে জায়গা পায়নি, সেখানে গিয়ে বসে আছে। আর জ্যোতিষশাস্ত্র জ্যোতি যোগ ইস, অর্থাৎ এই যে জ্যোতিষ, যে জ্যোতি, এই জ্যোতি প্রত্যেকটা গ্রহের জ্যোতি মানব জীবনকে যেমন আলোকিত করবে, তেমনি কিন্তু এই জ্যোতি যদি অশুভ জ্যোতি হয়, যেমন লেজার লাইট যদি মেরে দেওয়া হয় আপনার চোখে, তো চোখ তো ভেদ হয়ে চলে যাবে। আবার যদি লাইট দিয়ে আমরা অন্ধকার দূর করে রাস্তা চলবো, ঠিক তদনুযায়ী। অর্থাৎ গ্রহের তারিখের অনুযায়ী, আমাদের লটারি অনুযায়ী, আমাদের ক্লাসের আলোচনা অনুযায়ী দেখেন একটার সঙ্গে একটার কি মিল। এই জন্য সনাতন জ্যোতিষ, নিউমারোলজি, বামিস্ট্রি যাই বলুন না কেন, বা হোরারি যাই বলুন না কেন, আজকের রাশিটাও চন্দ্র, মানে রাশিটাও কর্কট, সেটাও তো পঞ্জিকা বের করে আমরা তারিখ দিয়ে দেখলাম। যাবেন কোথায়, মানুষ যাবে কোথায়, যাওয়ার কোনো জায়গা কি আছে? তো আমরা এই ধরনের শুভ যোগে প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কি ক্লাসে বলা যাবে কি যাবে না আমি জানি না, তারপরেও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রেসিডেন্ট স্যারের সকালে ক্লাসও অনুধাবন করেছি, সে কথাও এখানে বলেছি যে সকালে ক্লাসটাও গেছে কিন্তু শনি, সেই 8 সংখ্যা। এত গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানলেন যে একটা শনি থাকলে কি হয়, আমি তো এই জিনিসটা জানতাম না, আজকে শিখলাম। একটি শনি থাকলে কি হয় জন্ম তারিখে, দুটি শনি থাকলে কি হয়, এই যে জিনিসটা আমি ঘুমাইছি, আমি ঘুমের ভিতরেও স্বপ্নে দেখেছি যে দুটো শনি থাকলে কি হয়। আমি ওই গাড়িতে বসে তখন প্রশ্ন করলাম যে একটি শনি থাকলে কি মকর রাশির মধ্যে মকর রাশির বৈশিষ্ট্যে নেওয়া যায় কিনা, দুটো থাকলে কুম্ভ রাশির বৈশিষ্ট্যে নেওয়া যায় কিনা, তিনটি থাকলে মিথুনে, চারটি থাকলে কন্যায় যায় কিনা। এবং এই ক্লাস নিতে নিতে আমি কিন্তু অনুধাবন করে ফেলেছি অলরেডি যে হ্যাঁ এটা যায়। এবং আমি সারাদিন কিন্তু এটা নিয়ে ভাবিছি, আমি ঘুমাইছি 5টা পর্যন্ত, আমি কিন্তু তারপরে চেম্বারে আসছি, আমি ভাবছি এটা যে আমি
এইটা আজকে যেটি বললাম সেটা সঠিক কিনা, আপনাদের লিখে নিতে বলেছি কিন্তু সবাইকে। তো আমার কথা হচ্ছে আপনারা মিলিয়ে দেখবেন যে আমরা চাই ঋষি বাক্য শিরোধার্য, মুনি বাক্য শিরোধার্য, সবই শিরোধার্য, কিন্তু যে কথা বললাম যে এত গ্রন্থ এই সনাতন জ্যোতিষের, এটা পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে। কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব, এই জন্যই হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনাদের সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, এটাই কামনা করি। ভালো থাকুন। আর আপনাদের মতো পণ্ডিতদের সান্নিধ্যে আমি আসতে পেরে নিজেকেও ধন্য বলে মনে করছি। নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শুভরাত্রি, সবার শুভ হ্যাঁ, হোক। শুভরাত্রি, শুভরাত্রি। শুধু আজকে না, সারা জীবন শুভ হোক। হ্যাঁ, শুভ হোক।